আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ক্লাসের টপিক সেই শতকরা। আসলে শতকরা টপিকটা শেষ হচ্ছে না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে শতকরা টপিকটা কত গুরুত্বপূর্ণ এবং এটার প্রশ্নের ভেরিয়েশন কত বেশি, এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আজকে আমরা শতকরা একটা পার্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে শতকরা হ্রাস বৃদ্ধি। ঠিক আছে, এই শতকরা হ্রাস বৃদ্ধির উপর নিয়মিত প্রশ্ন এসে থাকে। তো গত ক্লাসটা আমরা শিখছি শতকরার কম বেশি, ওই কম বেশির সাথে হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক আছে। আচ্ছা, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, দেখেন, শতকরা হ্রাস বৃদ্ধিতে আমরা অনেকে সূত্র ইউজ করি, কিন্তু আমরা গত ক্লাসে যে বেসিকটা দেখছি ওই বেসিকটার উপর ভিত্তি করে মুখে মুখে করা যাবে এবং চাইলে রিটেনেও করা যাবে। তো আমরা আগে একটা প্রশ্ন দেখি। তো ফেব্রুয়ারিতে একটা পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো। মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো 15% বাড়ানো হলো। মানে প্রথমবার বাড়লো, পরের বার আবার বাড়লো। মার্চে ওই পণ্যের মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে শুরুতে যে দাম ছিল এই দামের তুলনায় মার্চে ওই পণ্যের দাম শতকরা কত বাড়লো। তাহলে আমাদের বিষয়টা যদি আমরা লিখে লিখে করি, তাহলে শুরুতে ছিল 100, তারপর 20 যোগ হয়ে হয়ে গেল 120। ঠিক আছে, মানে জানুয়ারিতে ছিল 100, ফেব্রুয়ারিতে হলো 120, আর মার্চে কি হবে? মার্চে খেয়াল করেন 15% যখন বাড়বে, তখন এই যে ফেব্রুয়ারি যে 120 এর উপর 15% বাড়বে। মার্চের এই 15% বৃদ্ধিটাকে জানুয়ারির সাথে হিসাব করা যাবে না। এই বিষয়টা কি যদি আরো প্র্যাকটিক্যালি বুঝতে চান, তাহলে দেখেন, একটা জিনিসের দাম শুরুতে 100%, এইটার দাম 10% করে দুইবার যদি বাড়ে, তাহলে মোটের উপর কি 20% বাড়বে? এটা বলা যাবে না। এই জায়গাতে আমাদের বোঝার ভুল হয় অনেকের। ঠিক আছে, কারণ কি? কারণ প্রথমবার যখন 10% বাড়বে তখন এটা হয়ে যাবে 110, আর পরবর্তীতে যখন 110-এর উপর 10% বাড়বে তাহলে এটা হয়ে যাবে 11% বাড়বে। তাহলে 11% যদি বাড়ে তাহলে মোটে কি হবে? মোটে হবে 110 আর 11 মিলে হয়ে যাচ্ছে 121। তাহলে শুরুতে ছিল 100, শেষে হয়ে গেল 121। তাহলে বাড়লো কত? বাড়লো হচ্ছে 21। তাহলে এই যে আমরা সিম্পল যেভাবে হিসাব করি 10% 10% করে বাড়লে 20% বাড়ে, এইভাবে নর্মালি হয় না। কেন হয় না? কারণ দুইবার 10% করে বাড়া আর একসাথে 20% বাড়া এক জিনিস না। তাহলে যত পার্সেন্টেজকে ভাঙবেন তত বেশি বাড়বে, কারণ দুইবার 10% করে বাড়ানো মানে হচ্ছে 21% বাড়া। তো এই বিষয়টা মনে রাখবেন, এবং এইটার প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা আমরা গত ক্লাসেই শিখছি। সেটা হচ্ছে কি, যে কোনো কিছু যখন একবার বাড়ে তার পরের বার যখন হিসাব হয় তখন সবসময় সর্বশেষটার উপর হিসাব হয়। এই কথাটা আমরা গত ক্লাসে সুন্দর করে শিখছিলাম। তাহলে 120-এর 15% বাড়ছে দ্বিতীয়বার, তাই না? তাহলে 120-এর 15% ভ্যালু কত? মুখোমুখি কাজ করে না, কিন্তু 120-এর 10% তো মুখোমুখি কাজ করে, তাই না? তাহলে 120-এর 10% হচ্ছে 12, আর 5% হচ্ছে 6। 12 আর 6 18। এইভাবে সবসময় ভাববেন। 15% জিনিসটা কখনোই মাথায় কাজ করবে না। কিন্তু পরীক্ষার হলে আবার এই 120 গুণন 15% এইভাবে লিখে কাটাকাটি করতেও যাবেন না, কারণ এই কাটাকাটি আপনার সময় নষ্ট করবে অনেক। ঠিক আছে, অ্যাটলিস্ট 5 সেকেন্ড সময় বেশি লাগবে। তো 120-এর 10% 12, আর 5% হচ্ছে 8। 12 আর 6 20, মানে 12 আর 6 18। তাহলে 120 আর 18 হলে 138। তার মানে শুরুতে ছিল 100, এখন হয়ে গেল 138। তাহলে বাড়লো কত? বাড়লো হচ্ছে 38%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 38%। এইভাবে সব অঙ্ক করলে কি সুবিধা? এইভাবে অঙ্কগুলা করলে সবগুলো অঙ্ক একই নিয়মে হবে বারবার। জাস্ট একটা পয়েন্ট, সেই পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে একাধিকবার বাড়লে বা কমলে প্রথমবার হিসাব করার পরে যেটা আসে দ্বিতীয়বার সেটার উপর হিসাব করতে হয়, তারপরে তৃতীয়বার আবার সর্বশেষটার উপর হিসাব করতে হয়। মানে যত আগাবো তত সবসময় রিসেন্টটা বা লেটেস্টটা বা লাস্ট অবস্থানটার উপর হিসাব হবে। এইটুকু কথা মনে রাখলে এই অঙ্ক সবগুলো পারা যাবে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয়, এটা কিন্তু রিটেনেও সাজায় লেখা যাবে যে 100 টাকার জিনিস হয়ে গেছে 120, এখন 120 টাকার জিনিস সে 15% বাড়লে হবে 138। তাহলে শুরুতে ছিল 100, তাহলে মোটের উপর বাড়লো 38%। মানে এই বুঝটাকেই লিখিত আকারে গুছায় লিখলে এটা রিটার্ন হয়ে যাবে।
এখন আসি, অনেক বইয়ে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা খারাপ কিছু বিষয় এরকম না, আমাদের বইয়েও শর্টকাটটা দেওয়া আছে। সেই শর্টকাটটা হচ্ছে যে যদি বাড়ে তাহলে প্লাস, আর যদি কমে তাহলে মাইনাস। এইখানে বলা আছে 20% প্রথমে বাড়ছে, তাহলে প্লাস 20%, আর পরবর্তীতে বাড়ছে 15%, যেহেতু এটাও বাড়ছে এই জন্য 15% প্লাস। আর পরবর্তীতে এইখানে প্লাস মাইনাস, প্লাস মাইনাস মানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। সেটা কি, এই উপরে 20% আর এইখানে হচ্ছে 15% ডিভাইডেড 100। আচ্ছা, এটা যদি আমরা নাম দেই এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড 100, এই এক্স এর নাম হচ্ছে ইনক্রিজ, ওয়াই এর নামও হচ্ছে ইনক্রিজ, আবার ওয়াই এর নাম ডিক্রিজও হইতে পারে। মানে হ্রাস বৃদ্ধির বিষয়টা আপেক্ষিক, যদি দুটাই বাড়ে কোনো সমস্যা নাই, দুটাই প্লাস, দুটাই কমে দুটাই মাইনাস, একটা বাড়ে একটা কমে, একটা প্লাস একটা মাইনাস, এরকম। তো আর শেষে হচ্ছে এক্স ওয়াই গুণ ডিভাইডেড 100, তাহলে 20 আর 15 মিলে হচ্ছে 35, আর এই 100 আর 300 কাটাকাটি করলে হচ্ছে 3 থেকে যাবে এখানে। যেহেতু সবগুলাই পজিটিভ এই জন্য অ্যান্সারটা 38%। এই শর্টকাট সূত্র দিয়েও করতে পারে, জাস্ট বিষয়টা বুঝলে খুবই সহজ। আর যদি কারো মনে কঠিন মনে হয় বাদ, তাহলে যেভাবে করলাম ওইভাবে যে কোনো ভাবে করতে পারেন। আচ্ছা, এই যে কনসেপচুয়াল বিষয়টা যখন ক্লিয়ার হয়ে যাবে, এর পরের অঙ্কগুলো কিন্তু খুব সহজে করা যাবে। তা আমরা দেখি, এই যে আমাদের বইয়ে সুন্দর একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটাকে আপনারা কাজে লাগাইতে পারেন, কারণ এটার উপর ভিত্তি করে শতকরা লাভ ক্ষতি সুদ কষার প্রচুর প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায়। 2 বার 10% করে বাড়লে 21% বাড়ে, 20% করে বাড়লে 44% বাড়ে, 30% করে বাড়লে 69%, 40 করে বাড়লে 96, আর 50 করে বাড়লে 125। মনে হচ্ছে না মুখস্থ হয়ে যাচ্ছে? অঙ্ক কি মুখস্থ করার জিনিস না, আমরা আরেকটু বুঝে বুঝে করতে পারি। সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা জ্যামিতিতে দেখাই দেই, এখানেও একটু দেখাই দেই। সেটা হচ্ছে 10 যোগ 10 যোগ 10 এর 10%, মানে বিষয়টা কিভাবে 21 হয় একটু বোঝানোর জন্য লিখলাম, সমান সমান 21, 10 যোগ 10 যোগ 1। তাহলে এই যে 20 আর 44টা কিভাবে হয়, 20 যোগ 20, ওই সূত্রটার শেষের অংশটা দেখেন, 20 এর 20%, এই পার্সেন্টেজ মানে নিচে একটা 100, এর মানে গুণ। এই জিনিসটা শর্টকাট সূত্রে দেখলাম না, তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটা 2 দুগুণা 4, তার মানে 20 যোগ 20 যোগ 4 সমান সমান 44। আশা করি সবগুলাই নিজে থেকে শুদ্ধি পরীক্ষার মতো করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখি, আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, এটা 42তম বিসিএস প্রিলিতে আসছে। যদি 1 বছর পরে 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পরে 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে? এখানে কিন্তু 12 মাস আর 6 মাস কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এটা সুদ কষার অঙ্ক না। এটা প্রতি 2 দিন পর পরও যদি বাড়ে তাহলে কোনো সমস্যা নাই। ধরেন 10% একবার বাড়ছে আর একবার 20% বাড়ছে, তাহলে 10% এর পরে 20% বাড়লে মোটের উপর কত পার্সেন্ট বাড়ে? এটা করার সিস্টেম কি? এটা করার সিস্টেম হচ্ছে 10 যোগ 20 যোগ 10 এর 20%, তাহলে 30, আর এইখানে হচ্ছে 2, 32%। তার মানে এই 420 টাকার জিনিসটার দাম টোটাল 32% বাড়বে। তাহলে আমরা কি করব, 420 প্লাস 420 এর 32%, এইভাবে লিখতে পারি। আবার এইটাকে ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, 420 এর 132%। লেখালেখি কাটাকাটি করলে অ্যান্সার চলে আসে না। এটাকে আরো একভাবে লেখা যায়, সেটা হচ্ছে 420 এর এই যে 10% বাড়া, তার মানে 110%, এরপরে 20% বাড়া, তার মানে 120%। এনারা যদি খেয়াল করেন 1 বছর আর 6 মাসটা এখানে কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, এইখানে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এই হ্রাস বৃদ্ধি, হ্যাঁ মানে চক্রবৃদ্ধির মতো। হ্যাঁ, এই যে দেখেন আমাদের যখন কনসেপ্টটা ডেভেলপ হবে, আমরা কিন্তু এই আইডিয়াটাকেই পরবর্তীতে লাভ ক্ষতিতে কাজে লাগাবো, সুদ কষাতে কাজে লাগাবো। তো যারা আমরা অভিজ্ঞ টিচার আছি, আমরা যখন কোনো কথা বলবো, আপনারা এটার সাথে বার্গেন না করে জাস্ট পজিটিভলি এই কারণে নিবেন যে আমরা তো দেখতে পাচ্ছি যে এই প্র্যাকটিক্যাল আইডিয়াটা, এই ডিজিটের উপর খেলাটা আপনি সামনে আরো অনেক জায়গায় খেলতে পারবেন। কিন্তু যখন আপনি কোনো কিছু মুখস্থ করবেন, তখন ওইটার ভেরিয়েশনটা আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য ভেঙে চুরে দেখতে পারাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে ধরা যায় কোথায় ভুল হচ্ছে কোথায় সঠিক হচ্ছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এটার ক্যালকুলেশনটা আপনারা করে নিতে পারেন, আমরা করে দিতে পারি 554.40। তাহলে এখানে কাটাকাটি করে নিলেই হয়ে যাচ্ছে, 0 0 কাটা 2 দিয়ে কাটলে হচ্ছে 66। আচ্ছা 2 দিয়ে কাটবো না, আমরা সরাসরি গুণ করবো। ঠিক আছে, 42 দুগুণা
দেখেন এই 10 আছে না নিচে, এই জন্য আমরা আর কাটাকাটি করবো না, শূন্য কেটে দিয়ে তারপরে রেখে দিব। তাহলে 132 আর 42, 42 দুগুণা 84 4 হাতে করে 8, 3 42-এ 126 আর 8 মিল হচ্ছে 134-এর 4 হাতে করে 13, 42-কে 42 আর 13 মিল হচ্ছে 54। তাহলে এক ঘর আগে দশমিক, এই 10-এর কারণে, তার মানে 544.4। দেখছেন 10 দিয়ে কাটাকাটি করলে দশমিক আনতে সমস্যা হইতো। তাহলে এইখানে অ্যান্সার হচ্ছে খ, সরি 544, হ্যাঁ 54 না 554 আসতেছে মানে 500, এখানে মিস্টেকটা হচ্ছে। তাহলে সেই 132, 132-এর সাথে যোগ করে 144-এর 4, এখানে 55 হবে। হ্যাঁ তাহলে 554.4। তাহলে 175 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 554.4 খ। 175 আরেকবার বলবো? আচ্ছা 175 তো মানে 2-3টা নিয়ম দেখাই দিচ্ছি, ক্যালকুলেশনটা ফুললি করে দেই নাই। জাস্ট হচ্ছে যে আপনি এই 10% বাড়ার পরে 20% বাড়লে মোটের উপর কত পার্সেন্ট বাড়ে? মোটের উপর 32% বাড়ে। এই প্রশ্নে এটাও বলতে পারতো, কিন্তু 420 টাকা দেওয়ার কারণে আমাদের হিসাবটা বাইর করে দেখাই দিতে হবে যে 32% বাড়লে কত হবে, এটা দেখাই দেন। তাহলে ওটা একটা হিসাব। আরেকটা হিসাব করছে এই যে এখানে 420 এর 110% এর 120%। তাহলে এখানে দেখেন 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, এই যে 12 11 আর 42 গুণ করলে সুবিধা। তাহলে 12 দিয়ে 42-কে গুণ করে 12 2 24-এর 4 হাতে করে 2, 4 12 48 আর 2 মিলে হচ্ছে 50। একে আবার 11 দ্বারা গুণ, 4 11 54, 4 11 44-এর 4 হাতে করে 4, 11 0 0 4, 5 11 55। এটা আরো সহজ হয়ে গেল, কারণ এখানে ভেঙে ভেঙে গুণ করা যাচ্ছে। তাহলে এই 10 দিয়ে ভাগ করার কারণে এত। এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই 10-কে 2 দ্বারা কাটা 5 করা যায়, এটাকে 2 দ্বারা কাটে 252 করা যায়, কিন্তু এই 5 আনলে আবার আপনার দশমিক আনতে ঝামেলা হবে। এগুলো কিন্তু দশমিকের অধ্যায় আমরা সুন্দর করে শেখাই দিচ্ছি। এই জন্য দশমিক আনার জন্য 10-কে রেখে দিলে আমাদের সুবিধা, এক ঘর আগে ডাইরেক্ট দশমিক বসানো যায়। তাহলে 175-এর অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, আচ্ছা ওকে। 76 নম্বর বলছে একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম 18% বৃদ্ধি করে এবং পুনরায় 25% বৃদ্ধি করে, তার মোট বৃদ্ধিকৃত দাম মূল দামের শতকরা কত অংশ? কোনো কিছু মুখস্থ করলে হবে কি, এই টাইপের প্রশ্নগুলো আপনার আজকে আমি দেখলাম আইবিএ মনে হয় বিসিআইসির 2টা পরীক্ষা নিয়েছে, একটাতে বাংলায় প্রশ্ন আসছে, একটাতে ইংলিশ প্রশ্ন আসছে। প্রশ্নগুলো লেখা শেষ হয় না, লেখা শেষ হলে আমি আশা করি আগামীকালকে ক্লাস নিতে পারবো। তো দেখলাম খুব সুন্দরভাবে কোয়ালিটি প্রশ্ন করছি, একেবারে নতুন প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন নতুন, এবং যারা ভালো ম্যাথ পারবে তারা পারবে, তাছাড়া পারবে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে ভেতর থেকে ম্যাথ পারতে হবে। তাই ভেতর থেকে ম্যাথ পারার জন্য আপনাকে ভেতর থেকে শিখতে হবে, এমনি এমনি পরীক্ষার হলে ওহী নাজিল হবে না কখনো। তো এই জন্য দেখেন এই প্রশ্নটা নর্মালি আপনারা দেখবেন যে রাশবৃদ্ধির প্রশ্ন দেখালে সবসময় খালি 10% দেখায়, পানি পানি প্রশ্ন দেখায়, আপনাকে এমন ভাবে পানি পানি বানায় দেওয়া হবে, কিন্তু দেখবেন পরীক্ষার হলে যে আর পানি পানি নাই। আপনি যখন এরকম 18-25% যেগুলো আসে এগুলো দেখবেন, তখন অটোমেটিক্যালি 10% আসলে পানির মতো পারবে। তো একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম 18% বৃদ্ধি করলেন, তাহলে 100 টাকার জিনিসটা 18 টাকা বেড়ে গেল, তাহলে হয়ে গেল কত? 118। এটা কিন্তু রিটেন ফরম্যাট, বুঝছেন? এরপরে তারপরে মোট বৃদ্ধিকৃত দাম মূল দামের শতকরা কত অংশ হবে যদি আবার 25% বাড়ে? তাহলে 118 থেকে আবার 25% বাড়বে, তাহলে 118-এর 25% কত? 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ হলে 118-এর অর্ধেক হচ্ছে 59, 59-এর অর্ধেক হচ্ছে আবার 29.5। তার মানে দেখেন এই 118-এর মধ্যে আবার 29.5 বাড়বে, তাহলে প্রথমে বাড়লো 18 আর পরবর্তীতে বাড়তেছে 29.5। মনে করি এটা 30, 30 আর 18 মিলে হচ্ছে 48, কিন্তু 0.5 কম, তার মানে 47.5%। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কি চাইছে? তার মোট বৃদ্ধিকৃত দাম মূল দামের শতকরা কত অংশ? বুঝতে পারতেছেন? তাহলে এই বৃদ্ধিকৃত দাম কত? বৃদ্ধিকৃত দাম হচ্ছে 47.5%। তাহলে মূল দাম যেহেতু আমরা 100 ধরছি, তাহলে 100-এর শতকরা হবে 47.5%। এটা গ নাম্বার আনসার। আচ্ছা, এটা হচ্ছে এই শর্টকাটে যে সূত্রটা লিখলাম না, ওই শর্টকাটের সূত্রটা দিয়েও এইভাবে করা যাবে যে 18 প্লাস 25 প্লাস 18 এর 25%। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো সবগুলাই পজিটিভ, আপনি যদি 25 যোগ 18 যোগ 25-এর 18%ও বলেন কোনো সমস্যা নাই, কিন্তু নেগেটিভ যখন হবে তখন মাথা ঠিক রাখতে হবে। 25-এর 18% মানে যা, 18-এর 25% মানে তা, কারণ উপরে গুণ নিচে 100। তাহলে এখানে 25 আর 18 যোগ করলে হচ্ছে 8 5 13, মানে এইখানে হচ্ছে 43, আর এইখানে কত?
18 আর 25 গুণ করলে 450, 450কে 100 দ্বারা ভাগ করলে 4.5, তার মানে 47.5। যেভাবে করেন মূল থিমটা ভুল ঠিক থাকলে বাকিগুলা এমনিতেই পারা যাবে। ঠিক আছে, ওকে। প্রথমে হ্রাস পরেও হ্রাস। আচ্ছা, প্রথম যে নিয়মটা আমরা শিখলাম ওইটাতে দেওয়া ছিল কি, প্রথমে বৃদ্ধি পরেও বৃদ্ধি, অর্থাৎ পরপর দুইবারে বৃদ্ধি। ঠিক আছে, এই যে বইয়ের মধ্যে সুন্দর করে শর্টকাট ফর্মুলা দেওয়া আছে, বলা আছে প্লাসতে ইনক্রিজ আর ডিক্রিজ বোঝালে মাইনাস হয়। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো আমরা এখন প্রথমে হ্রাস পরেও হ্রাস এটা একটু দেখি। 177 নম্বর প্রশ্নটা, এই যে ভেরিয়েশন এখন আসতেছে না, এই ভেরিয়েশন আসলেও আপনাকে আর লোড নিতে হবে না, আগের আইডিয়াটাই কাজে লাগবে। এটাই হচ্ছে বুঝে বুঝে করার শান্তি এবং বুঝে বুঝে করার মানে লাভটা, যে এটা আপনার একবার শিখতে কঠিন মনে হলেও ওই শিক্ষাটা দিয়ে আপনি পরে অনেকগুলো অঙ্ক করতে পারবেন। কিন্তু কোনো কিছু যদি মুখস্থ রোবটের মতো করেন তখন লেজুর চেঞ্জ করে দিলে আপনার আবার লোড মনে হবে। তো 177 নম্বরে বলতেছে যে একটা ডিভিডি এর দামের 10% বাট্টা, বাট্টা মানে হচ্ছে কি ছাড় দেওয়ার হয়, এবং পরবর্তীতে হ্রাস, কিন্তু ওই ছাড় দেওয়ার পরে যে দামটা আসলো দামের উপর পুনরায় 10% বাট্টা দেওয়া হয়। তাহলে মূল দামের উপর মোট বাট্টার পরিমাণ কত? মোট বাট্টা মানে মোট ছাড়, মনে রাখবেন বাট্টা মানে ছাড়, ঠিক আছে, বা ডিসকাউন্ট। তাহলে 2 বার 10% ছাড় বিষয়টা প্র্যাকটিক্যালি জিনিসটা কি, ধরেন শুরুর দাম হচ্ছে 100, এখান থেকে একবার 10 টাকা ছাড় হলে 90 হয়, দ্বিতীয়বার যে 10 টাকা 10% ছাড় দেওয়া হবে, এই 10% এটা কি 100 এর উপর হিসাব হবে নাকি 90 এর উপর হিসাব হবে? এই কথাটা আমরা আরো 50টা প্রশ্ন আগে গত ক্লাসে শিখছিলাম যে সবসময় সর্বশেষটার উপর হিসাব হবে। তাহলে এবার যখন 10% ছাড় দিবে তখন 90 এর উপর 10% ছাড় হবে, 90 এর উপর 10% ছাড় মানে 9 টাকা ছাড়। তাহলে দেখেন আমাদের অ্যান্সার কি, 90 থেকে 9 টাকা ছাড় দিলে হয়ে যাবে 81 টাকা। এখন 100 টাকা থেকে 81 টাকা বাদ দিলে জিনিসটার ছাড়ের পরিমাণ হবে 19%। দেখেন কখনো অঙ্ক চায় 2 বার ছাড় দিলে দাম কত দাঁড়াবে, তখন 81 হয় অ্যান্সার। আর যদি বলা হয় কয় টাকা ছাড় দেওয়া হয়েছে, টোটাল 19%। এখন যদি কয় টাকা ছাড় দেওয়া হয়েছে এটা বলতে বাইর করতে বলে, তাহলে 81 বের করে আপনার অযথা সময় নষ্ট করার দরকার নাই, জাস্ট লজিক্যালি ভাববেন। প্রথমবারে ছাড় দেওয়া হলো 10 টাকা আর পরের বারে ছাড় দেওয়া হলো 9 টাকা, তাহলে 10 আর 9 মিলে হচ্ছে 19। বুঝলে নিজের মতো করে সাজানো যায়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 19। শর্টকাটটা কি, শর্টকাট সূত্রটা যদি করেন -10 -10 প্লাস মাইনাস -10 গুণন -10, মানে এখানে লেখার সময় সূত্রটাতে প্লাস মাইনাস লিখে রাখতে হবে। তাহলে -10 -10 মিলে -20, আর 10 10 গুণ করলে 100, 0 0 কেটে দেওয়া যায়, মাইনাসে মাইনাসে হচ্ছে +1। তাহলে -20 থেকে 1 চলে গেলে -19 থাকে। এই মাইনাস চিহ্ন মানেই হচ্ছে মোটের উপর 19% কমে যাবে। তাহলে অ্যান্সার কিন্তু -19 না, 19% কমবে বা হ্রাস হবে। তাহলে এটা হচ্ছে খ অ্যান্সার। সবাইকে ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এগুলা প্রশ্ন মোটামুটি সবাই পারেন, আমরা জাস্ট কনসেপচুয়াল বিষয়টাকে ধাপে ধাপে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তাহলে একটি পণ্যের উপর 20% করে দুবার ছাড় একেবারে শতকরা কত ছাড়ের সমান? 20% করে দেখলে 44% অ্যান্সার বলার জন্য রেডি আছেন কারা কারা বলেন তো? এই প্রশ্নটার অ্যান্সার বলেন। এই প্রশ্নটার অ্যান্সার ক 40 নাকি গ 44 নাকি ঘ 36? এই যে একজনকে পাওয়া গেছে, আরিফা মারুফ 44 অ্যান্সার দিয়ে দিচ্ছেন। কারণ কি, কারণ আমরা এর আগে দেখছি 2 বার 20% করে হলে মোটের উপর 44% হয়। এইভাবে আমরা এত ইজি জিনিসেও কনফিডেন্টলি ভুল উত্তর দিয়ে আসতে পারি। এই যে 44% দেওয়া আরো একজন লোক পাওয়া গেছে, ওমর ফারুক। আপনি কি হিসাব করে বলতেছেন নাকি হিসাব ছাড়া বলতেছেন বলেন? দেখেন, অথচ প্রশ্নগুলো যখন সমাধান করে দিতেছি মনে হচ্ছে না অনেক ইজি প্রশ্ন, পরীক্ষা আসলে ছক্কা পিটাই দিব এবং কয়েক সেকেন্ডে উত্তর, এবং 20 40 হলে 2 বার 20 হলে 44 হয়। কিন্তু এটা তো মুখস্থ হয়ে গেছে আপনার। কারণ কি, আপনি আগের যখন আমরা প্রথম নিয়মটাতে দেখাইছিলাম 8 এর কতে 2 বার বৃদ্ধি পেলে তখন 20 20 4 44 হয়। কিন্তু এইখানে অ্যান্সার শিপন চন্দ্র দাস বলছেন 40। আপনি হয়তো খুবই নবীন কেউ শিপন চন্দ্র দাস, কারণ হচ্ছে যে 40 বড় লোকের সংখ্যা খুব কম আছে। আচ্ছা আসি প্র্যাকটিক্যালি বলি যে এইটা আসলে আমরা 44% অ্যান্সার কখন হবে, 40% অ্যান্সার যারা বলতেছে তাদের যুক্তিটা কি, 36% বলছে তাদের যুক্তিটা কি।
44% যারা বলতেছি তাদের যুক্তিটা হচ্ছে 20, প্রথমে ধরেন আছে 100 থেকে 20 যোগ হয়ে 120 হয়ে গেছে। এইভাবেও যদি করতেন তাও তো নিজের সাথে নিজে যুদ্ধ হইতো, যে 20% তো ছাড়ের কথা বলছে, ছাড় দিলে তো বাড়ে না, ছাড় দিলে তো কমে। তাহলে ভুল যারা করতেছেন তাদের ভুলের লজিকটা কি? ভুলের লজিকটা হচ্ছে 120-এর 20% মানে হচ্ছে 24। তার মানে শুরুতে বাড়তেছে 20, পরে 24 মিলে 44। হ্যাঁ, এটা হয়তো যদি এখানে ছাড় না বলে বৃদ্ধি বলতো, অথবা লাভ ক্ষতির অঙ্কে যদি বলতো 2 বার লাভ, তাহলে 2 বার 20% করে লাভ করলে 44% হয়। অনেক অঙ্কে আপনি 2 বার 20% মানে 44 অ্যান্সারটা পাবেন, কিন্তু কখনো মুখস্থে যাওয়া যাবে না। 40 কারা বলতেছেন? যার কোনো মাথায় কোনো নলেজে নাই, যারা আর কি যোগ বিয়োগ ছাড়া কিছু পারেন না, তারাই 40 বলতেছেন। আর কারণ কি? কারণ হচ্ছে যে আপনার মাথায় খেলতেছে 20 দুগুণা 40, 20 40। তাহলে আপনি তো ডিসকাউন্ট বা প্রফিট বা মানে 2 বার হিসাবটা কি হয় এটার বেসিকটা আপনার জানা নাই। 20%, 20%, 40% হবে না। এর কারণ হচ্ছে কি, যে এইখানে তো ধাপে ধাপে ইনক্রিমেন্ট হচ্ছে, ধাপে ধাপে কমতেছে। তাহলে প্রথমে যদি 20 হয়, পরে 20 হবে না, পরে কম বা বেশি হবে। তাহলে এখানে কি হচ্ছে? 36% কখন হচ্ছে? দেখেন, 100 টাকা থেকে 20 টাকা ছাড় দিলে জিনিসটার দাম প্রথমবার ছাড় দেওয়ার পরে দাঁড়ায় 80 টাকা। 80 টাকার জিনিসে এখন যদি আবার 20% ছাড় দেওয়া হয়, তাহলে এই পরের 20% ছাড়টা হচ্ছে এই 80 এর উপর। 80 এর উপর 20% ছাড় মানে তো 20 না, 16। এখন দেখেন, 20 টাকা ছাড়, আবার পরে হচ্ছে 16 টাকা ছাড়, তাহলে মোট কত? মোট ছাড় 20 আর 16 যোগ করলে হচ্ছে 36। তাহলে অ্যান্সার হচ্ছে 36%। এবং এই কথাটা বাস্তব জীবনে কত বেশি কাজে লাগবে আপনার জানেন? আপনি যত কিছু কিনতে যাবেন, গায়ের দাম থেকে যে ডিসকাউন্ট দেওয়া হয়, সবখানে এই হিসাবটা কাজে লাগবে। আমি আপনাকে আপনার হিসাবে ধরা খাওয়াই দিতে পারবো, জানেন? এই ধরনের আছে, আমি আমার বাড়ি করার সময় বিভিন্ন মালামাল কিনতে যাইতাম, তো গায়ের রেট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিসকাউন্ট দেওয়া হয়। আজকে বাজারে যখন ওষুধ কিনতে গেছি, স্কোয়ারের ওষুধ লেখা আছে 95 টাকা, তো ওদেরকে বললাম ডিসকাউন্ট দেন, তো বলতেছে আমরা মাত্র সামান্য কিছু ডিসকাউন্ট পাই। আমি কত মানে সেটা দেন, তো 10% দিয়ে উনি আবার 5 টাকা। আমি 10% হলে তো 9.5 টাকা ছাড় হয়। বলছে না, আমরা 10% পাই, আমরা 10% দিতে পারবো না। যাই হোক, মানে বিভিন্ন ক্যালকুলেশনটা আমি আর কি ধরাই দিলাম ওদেরকে। তো এইরকম বাস্তব জীবনে আমি ধরেন একবার বিদ্যুতের সুইচ কিনতে গেছি, তো তখন উনি আমাকে বলতেছে আমরা 30% ছাড় পাই, আপনাকে 28% পর্যন্ত দিতে পারবো। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে 28% দেন। তো উনি বলতেছে আগে 20% দিব, তারপরে 8% দিব, মানে 28% দিবে, কিন্তু 2 বার ভাঙে ভাঙে দিবে। আমি তো অবাক, আমি খুশি, এই দোকানদার এত সূক্ষ্ম হিসাব কিভাবে জানে যে ডাইরেক্ট 28% না দিয়ে ও আগে 20% পরে 8% ছাড় দিতেছে। আর আমি বলতেছি না ভাই, আমাকে ডাইরেক্ট ছাড় দেন। তো ডাইরেক্ট ছাড় দিলে বেশি পাওয়া যায় নাকি ভেঙে ভেঙে দিলে বেশি পাওয়া যায়, এই সূক্ষ্ম হিসাব না জানলে তো আপনি ওই কম শিক্ষিত বা টিপসই দেওয়া লোকের দোকানদারের কাছে ধরা খাবেন, কারণ ওরা বাস্তব জীবনে হিসাব করতে করতে পৌঁছে গেছে। তো এইখানে এই ধরনের অঙ্ক খুব আসে, যে 2 বার 20% করে আপনি ছাড় নিবেন নাকি একসাথে 40% ছাড় নিবেন। ক্রেতা হিসাবে আপনার জন্য কোনটা সুবিধা? তো তখন আপনার হিসাবটা হবে এরকম। এই হিসাবটারই পরবর্তী ধাপ, যে 100 টাকার জিনিসে 40 টাকা ছাড় নিলে আপনি 60 টাকা পে করবেন, যদি আপনি ডাইরেক্ট 40% ছাড় নেন ক্রেতা হিসাবে, দোকানদার হিসাবে না। আর যদি আপনি ডাইরেক্ট 40% ছাড় দিয়ে 60 টাকাতে না দেন, যদি বলেন যে 2 বার 20% করে ছাড়, তখন কি হবে? অনেক সময় জানা পরিচিত দোকানে যাবেন, তখন বলবে যে বন্ধু আমি তো সবাইকে 20% করে ছাড় দিতেছি, এই আমার বন্ধু আসছে, ওকে আরো 20% ছাড় দাও। কিন্তু দেখা যাচ্ছে যে ডাইরেক্ট 40% করে ছাড় দিতেছিল, আপনাকে দেখাইলো আরো 20% ছাড় দিতেছে। তো আপনি কি এইভাবে ভেঙে ভেঙে ছাড় নিবেন নাকি ডাইরেক্ট নিবেন? দেখেন, ভেঙে ভেঙে ছাড় নিলে দেখেন 36% ছাড় হচ্ছে। তাহলে 100 টাকার জিনিসে 36 টাকা ছাড় পেলে আপনাকে 64 টাকা পে করতে হবে। তাহলে আপনি কোনটা নিবেন? তাহলে এই জীবনে কি আর কখনো ভুল করবেন? সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট ছাড় নেওয়ার, কখনো ভেঙে ভেঙে ছাড় নিবেন না। ভেঙে ভেঙে ছাড় নিলে ছাড়ের পরিমাণটা কমে যায়। কেন? কারণ দেখেন, 100-তে 20% ছাড় মানে ডাইরেক্ট 20 টাকা ছাড়, আর পরবর্তীতে 80 টাকায় 20% ছাড় মানে 16 টাকা ছাড়। তাহলে 20 টাকা আর 16 টাকা মিলে 36 টাকা ছাড় পাচ্ছেন, যেহেতু আপনি ক্রেতা, আপনার ছাড়টা কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট 20-20-40% নিতেন, তখন পুরো 100 টাকা থেকে 40 টাকা ছাড় পাইতেন। তাহলে আপনি ক্রেতা হিসাবে চেষ্টা করবেন ডাইরেক্ট ছাড় নেওয়ার। আর যদি বিক্রেতা হন, তখন আবার মনে করবেন যে যত ভাঙ্গে ছাড় দেওয়া যায়,
যে ভাই 10% করে 4 বার ছাড় দিব আপনাকে, ঠিক আছে? আচ্ছা, তো এগুলা হচ্ছে বাস্তব জীবনের অঙ্ক। আপনার জন্মেরও আগে থেকে এগুলো চলে আসতেছে, আরো 100 বছর থেকে চলে আসতেছে, আপনার দাদার আমলেও এগুলো ছিল, আরো আপনার নাতি নাতনিদের আমলে এগুলাই থাকবে। তো এই জিনিসটা যে আপনাকে শিখে নিতে হবে, চাকরি পরীক্ষা দেন আর না দেন, এটা কি বুঝতেছেন সবাই? হ্যাঁ স্যার, এটা নীলক্ষেতে বই কেনার সময় করে। নীলক্ষেতে বই কেন, সারা বাংলাদেশের যত ধরনের ব্যবসা আছে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, মোটামুটি বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এই আলোচনাটাকে আর একটু ডিপে নিয়ে যাই, আর একটু ভেরিয়েশন দেখাই, তাহলে কি আপনার কাছে কেন ওভারলোড মনে হবে? কারণ আমরা তো একটা লাইনে আছি। সে লাইনটা কি? লাইনটা হচ্ছে যে একবার হিসাব করার পরে যেই টাকাটা আসে, সেই টাকাটার উপর দ্বিতীয়বার হিসাব হয়। এইটা হচ্ছে আমাদের মূল থিম। আমরা সংখ্যার ভেরিয়েশন দেখতেছি, আমরা কখনো ইনক্রিমেন্ট, কখনো ডিক্রিজ দেখতেছি, কখনো 2বার ডিক্রিজ দেখতেছি, কখনো 3বার ইনক্রিমেন্ট দেখতেছি। এটা আমরা শিখলে, যদি ভালোভাবে শিখি, আমরা দেখবো যে কিভাবে একটা কোম্পানিতে, একটা গার্মেন্টসে একটা প্রোডাক্ট তৈরি হওয়ার পরে এটা আপনার ঢাকা শহরের বড় পাইকারদের কাছ থেকে কিভাবে আপনার এলাকার পাইকারের কাছে যায়, সেখান ডিলারের কাছে যায়, সেখান থেকে কিভাবে খুচরা দোকানে যায়, সেখান থেকে কিভাবে আপনার কাছে হাতে যাচ্ছে। তাহলে 100 টাকার প্রোডাকশনের জিনিসটা আপনি কিনতেছেন 180 টাকা ধরে, মাঝখানে 80 টাকা কে কে খাইলো, কে কত টাকা করে খাইলো? আপনি যদি কোনো কিছু প্রডিউসার হন, আপনি কিভাবে দাম নির্ধারণ করবেন? আপনি যদি মাঝখানে ডিলার হন, আপনি কত % কমিশনে বিক্রি করবেন? তাহলে এই যে আমরা বলতেছি, সারা আপনার গ্রামে দেখেন তো কতগুলো মানুষ এক গ্রামের মোড়ের দোকানে ব্যবসা করতেছে, তার উপরের লেয়ারে দেখেন তো একটা থানা শহরে কতগুলো মানুষ ব্যবসা করে, জেলা শহরে, বিভাগীয় শহরে, ঢাকা শহরে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে। তাহলে এই যে সার্কেলটা, এটা তো গোটা পৃথিবীতে চলতেছে। তাহলে এই হিসাবটা গোটা পৃথিবীর সকল ব্যবসায়ীর সাথে জড়িত, এবং এই হিসাবটা মোটামুটি সবাই পারে, কিন্তু এরকম বিসিএস এর লাইফের ম্যাথ শেখার জন্য না। ওরা বাস্তব জীবনে এমন প্র্যাকটিক্যালি শিখে গেছে যে এই যে তারের কয়েলের দাম কয় টাকা থাকলে কয় টাকা সে বর্তমানে লাভ পাবে, বছর শেষে সে কয় % বোনাস পাবে। তারপরে আমি দেখছি ওই যে পাইপ যারা বিক্রি করে, ফিটিংস এর মাল বিক্রি করে, তারা কত টাকা গাড়ি পুরস্কার পাবে, আসল দামে বই ছাড়ে দিলে বছর শেষে যে ইয়ারলি রেভিনিউ পায়, সেটা দিয়ে তার লাভ পোষাবে। কত ক্যালকুলেশন! এই ক্যালকুলেশন না বোঝার কারণে আমরা যারা একটু লেখাপড়াতে পিছায় যাই আর মনে করি ব্যবসা করি, তারা বারবার ধরা খাই। আমি অনেকজনকে জানি যারা মনে করছে লেখাপড়াটা একটু কঠিন, তাহলে একটু উদ্যোক্তা হই, বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে দোকান বা বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করে, কিন্তু বাস্তবমুখী জীবনের মানে প্র্যাকটিক্যাল নলেজ না থাকার কারণে, বাস্তবমুখী মানে কি, এই যে হিসাবগুলার একেবারে মানে বাস্তব প্রয়োগ, এটা না জানার কারণে তার দোকানেরও লাল বাত্তি, এদিকে পড়ালেখারও লাল বাত্তি, দোকানেরও লাল বাত্তি, যে মূলধন ছিল ঋণ টিন করে আরো হজবরল অবস্থা। এই জন্য সবাই উদ্যোক্তা হইতে ভয় পায়, তখন আবার ঘুরে ফিরে আসে পড়ালেখা করে। বুঝতেছেন কেন এখন 15-20 গ্রেডের চাকরিরও এত ডিমান্ড? কারণ অন্য জিনিসগুলো আমাদের কাছে আরো বেশি কঠিন হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে যে গ্রামে যারা অনেক লম্বা সময় ধরে দোকান করে, তাদের ব্যবসায়িক কথাবার্তা, লেনদেন, তার মানে কনভিন্সিং পাওয়ার, কাস্টমার ডিলিংস, বাকি ডিলিংস, পাইকারদের সাথে ডিলিংস, তার যে পণ্য যোগান দেয় সবার সাথে তার কথাবার্তার স্টাইলটা শুধু দেখবেন। আর আপনি অনার্স মাস্টার্স পড়া শিক্ষিত ছেলে একটা দোকান দিয়ে বসবেন, আপনি কাস্টমারের সাথে ডিল করতে পারবেন না। তো এইগুলা পারিপার্শ্বিক বিষয়গুলোর সাথে আমাদের উদ্যোক্তা হওয়া না হওয়ার একটা বিষয় খুবই জড়িত, ঠিক আছে? এই জন্য সব টেনশন বাদ, সুন্দর করে আমি চাকরি করবো, মাস শেষে বেতন পাবো, সংসার করবো, শেষ, ঠিক আছে? এটা আমাদের সবার ভিতরে বদ্ধমূল ধারণা। আচ্ছা, এটার অ্যান্সার বলেন, ঠিক আছে? 179 অ্যান্সার বলেন। তাহলে 179 বলছে একটা পণ্যের দাম 20% ছাড় দেওয়া হলো, মানে এই কথাগুলো কেন বলতেছি, যে আপনারাই কিন্তু অনেকেই দেখা যাবে যে সবাই পড়ালেখা করতেছেন নাকি সবাই চাকরি করে ফেলবেন, বিষয়টা এরকম না। অনেক অ্যাঙ্গেল, আপনি ধরেন বিদেশে যাবেন, ঠিক আছে, একটা বিদেশে যায় অনেকে দেখা যাচ্ছে যে অন্য লোককে বিদেশে নিয়ে আসে, ওইখানে আপনার হিসাব আছে। যাই আমি এত সূক্ষ্মভাবে কথাগুলো না বলি, মানে জীবিকা নির্বাহের ভ্যারিয়েশনের শেষ নাই, কিন্তু সব জায়গাতে ম্যাথের কনসেপচুয়াল বেসিক জিনিসগুলো আপনার সরাসরি কাজে লাগবে। কিন্তু আমরা মনে করি কি যে এগুলা ঘুরতে ঘুরতে বছরের পর বছর বসের পিছনে যাইতে যাইতে শেখা লাগে, এগুলা ক্যালকুলেশন শেখা থাকলে লাভ নাই, বিষয়টা এরকম না। ক্যালকুলেশন যখন শেখা থাকবে তখন আপনি অল্প সময়ের মধ্যে ক্যাচ করতে পারবেন।
এই জন্য তো শিক্ষিত লোক চায় কেন? কারণ শিক্ষিত লোক মানে কি? শিক্ষিত লোক মানে সুন্দর করে ইংলিশে কথা বলতে পারে, শুধু এতটুকুই, বা বাংলা অনেক ভালো পারে, বা সারা পৃথিবীর সব নলেজ মাথায় আছে। শিক্ষিত মানুষ মানে হচ্ছে যে সবকিছুর মোটামুটি ধারণা আছে, এবং তার সাথে ম্যাথের ক্যালকুলেশনটা খুব ভালো বুঝে। দেখবেন যে ম্যাথের ক্যালকুলেশন জ্বালা একটা হেল্পিং হ্যান্ড, একটা দোকানের বলেন, একটা কর্মচারী অফিসের হেল্পিং হ্যান্ড বলেন, বা একটা মার্কেটিং এর ছেলে বলেন, বা একটা কোম্পানির একটা ধরেন আছে যে ফ্ল্যাট সেলের মার্কেটিং করে, সেও কিন্তু ধরেন ম্যাথমেটিক্সে যদি ভালো হয়, তাহলে কত স্কোয়ার ফিট ফ্ল্যাট কিভাবে বিক্রি করবে, কাকে কিভাবে উপস্থাপন করবে, এগুলো খুব মাথায় খেলবে। আমরা কিন্তু বাস্তব জীবনের সাথে এভাবে রিলেট করে চিন্তা করি না। এই কারণে দেখা যাচ্ছে যে আমরা ম্যাথটা কত এনজয় করি না, অথচ এগুলো কিন্তু আপনি যেখানেই যান কাজে লাগবে। অ্যান্সার দেন। কি কথাগুলো কি প্র্যাকটিক্যাল মনে হচ্ছে? ক্লাস লেংথি হয়ে যাচ্ছে। ওকে রান। 20% ছাড় মানে 100 থেকে 20 চলে গেল। 100 থেকে যখন 20 চলে গেল, তাহলে থাকলে কত? 80। পুনরায় হ্রাসকৃত মূল্য থেকে 50% ছাড় দেওয়া হলো, 5% ছাড় দেওয়া হলো। তাহলে 80 এর 5% কত? 5% মানে হচ্ছে 20 ভাগের 1 ভাগ। 80 এর 20 ভাগের 1 ভাগ মানে 4 টাকা। তাহলে 20 টাকা আর 4 টাকা মোটের উপর 24 টাকা ছাড়। এবং এই যে কথাটা মুখে মুখে বললাম, এটা আপনি পারবেন না। আর কারণ হচ্ছে কি, আপনি 80 এর 5%টা মাথায় আনতে পারতেছেন না। আচ্ছা, 80 এর 5% মাথায় আনার দরকার নাই তো। 80 এর 10% 8, এটা তো মাথায় আসে। আপনাদের বলছি 5%, 15% এগুলো মাথায় আসবে না, কথাগুলো তো কাজে লাগবে না। হলে কি হবে জানেন? না হলে আপনি একেবারে মানে হামাগুড়ি দিয়ে হাঁটবেন। আমি যেখানে দ্রুত হাঁটতে বলতেছি, আপনি তখন 80 এর 5% না লিখে আপনার মাথায় কাজে করবে না। 5 দুগুণা 10, এই যে 4, তার মানে প্রথমে 20 আর পরে 4 মিলে 24। এখানে 120 ডাইরেক্ট কাজ করতেছে মাথা, কিন্তু এখানে মাথা কাজ করতেছে না। কিন্তু এই যে লেখালেখি কাটাকাটি করলেন, শূন্য কাটতে তো মজা লাগলো, বাট মাঝখান থেকে যে 5 সেকেন্ড সময় চলে গেল। আচ্ছা, এটা মুখে মুখে পারার জন্য কি লজিক লাগতো, সেটাকে আমরা শিখি নাই? আমরা অলরেডি শিখছি। 80 এর 10% মানে 8, তাহলে 5% মানে 4। এবং এই জিনিসটা তো আমরা লেখালেখি করার দরকার নাই, মুখে মুখে পারা যায়। তো এই বুদ্ধিটাও তো শেখাই দিছি, কিন্তু আপনারা হয়তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো করেন নাই, মিসিং করছেন। এই জন্য বলতেছি, যারা একটু শিখতে চান, বুঝতে চান, আমরা কিন্তু অপ্রয়োজনীয় গল্প করি না। যে কথাগুলো একটু আগে বললাম, এগুলো জাস্ট ইন্সপায়ার করার জন্য যে ম্যাথটা আমাদের দরকার। কোনো অপ্রয়োজনীয় গল্প নাই। হাতি ঘোড়া লাভ ম্যারেজ আর মানে ওই 420 কোনো গল্প কিন্তু আমরা করি না, ঠিক আছে? কাজের কথা। তো যেটা হচ্ছে যে এখানে তাহলে যে কোনো কিছু 5%, 15% ডাইরেক্ট মুখে কাজ না করলে আগে 10% মাথায় আনবেন, তাহলে অটোমেটিক্যালি 5%টা মুখে চলে আসবে। একটা বইয়ের মূল্য 100 টাকা বিক্রয় সুবিধাতে বইটির মূল্য 10% হ্রাস করা হলো। 3 মাস পর বইটির নতুন মূল্য। এখানে 3 মাস আপনার কিন্তু কনফিউজ করে দিবে। 3 মাস না হয় যদি 6 মাস হতো কি হতো? আসলে সুদ কষার অধ্যায় না হলে, সুদ কষার অঙ্ক না হলে মাস বছর এগুলা ইফেক্ট ফেলে না, ঠিক আছে? আপনি 3 দিন পরে বাড়াইতে পারেন, 3 বছর পরে বাড়াইতে পারেন, জিনিস একই। মূল্যের উপর আরো 6% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রয় করা হলো, ঠিক আছে? আচ্ছা, এখানে 6% দিচ্ছে, আরো জটিল বানিয়ে দিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আসি, 100 টাকায় 10% ছাড় মানে 90, আর 90 এর 6% মানে 6 লক্ষ 5.4 টাকা ছাড়। তাহলে এইখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, যে আপনি যদি এখানে 10 আর এই 100 মাইনাস 10 সমান সমান 90, 90 এর 6%, দেখেন 90 এর 6% 6 লং 54, 54 মানে 5.4। এখন আসি, এই 10% ছাড় আর এই 5% ছাড়, প্রথমবার ছাড়, দ্বিতীয়বার ছাড়, 2 ছাড়ে যোগ করলে কি হবে? 2 ছাড়ে যোগ করলে 15.4, এটা হচ্ছে মোট ছাড়। বাট এই অঙ্কে 15.4 নামে কোনো কথা নাই। কেন নাই? কারণটা হচ্ছে যে এইখানে ছাড়ের কথা বলে নাই, বলছে কি যে ছাড়ের পরে কত হবে সেটা জানতে চাইছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছাড়ের পরে কত হবে সেটা যেহেতু জানতে চাইছে, তাহলে আমাদের 100 টাকার জিনিসটাতে আমরা যদি 15.4 টাকা ছাড় দেই, তাহলে আমরা নিব 84.6 টাকা। তাহলে এটা হচ্ছে খ নম্বর অপশন। তাহলে এই জিনিসটা কিন্তু আমি একটু আগে বোঝাই দিছিলাম, যে কখন আমরা 2 বার ছাড় দিলে 19% আর কখন 81% ধরে হিসাব করব। যখন দামটা চাইবে তখন 100 থেকে 60টা বাদ দিলে তো দামটা চলে আসবে। এগুলো বোঝার বিষয়। 30% ছাড় দেওয়ার পর আবার 10% ছাড় দিলে একবারে শতকরা কত পার্সেন্ট ছাড়? মুখে মুখে 30 আর 10 40, 3 অক্ষে 3, মানে 30 এর 10% মানে 3, 40 আর 3 43%। আরে তো ভুলে গেছে, 40 আর 3 43 না, 40 থেকে আরো 3 ছাড় দিলে 37 হয়। কারণ এখানে ছাড়ের বেলা যোগ না হয় বিয়োগ হয় পরের অংশটা, ঠিক আছে? তাহলে 181 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 37%। আচ্ছা, ওকে, তাহলে আমরা আসি নেক্সটে।
প্রথমে 20% ছাড় দেওয়ার পর 25% ছাড় দিলে একেবারে শতকরা কত ছাড়ের সমান? এই যে 2বার ছাড় দিলে একবারে কত হবে? বিষয়টা কিভাবে করবেন? 20% ছাড়, 25% ছাড়, তাহলে 20 আর 25 মিলে টোটাল 45% ছাড় তো দিলই, কিন্তু প্রথমবারে যে 20% ছাড় দিল ওর 25% কমে যাবে, তাহলে 20 এর 25% মানে হচ্ছে 5। তাহলে বিষয়টা একটু লিখে দেখাই আগে, তারপরে ভেঙে দেখাচ্ছি। 100 থেকে 20 ছাড় দিলে 80, 80 এর 25% ছাড় মানে হচ্ছে 80 এর 4/1 ছাড়, মানে 80 থেকে আবার 20 ছাড়, এটা মানে 20। তাহলে এই 20 ছাড়, এই 20 ছাড়, টোটাল হচ্ছে 40 ছাড়। এখন বলতে পারেন 20 আর 20 তো 40 হয়, তাহলে এখানে আবার 20 আর 25 মিলে 40 হলো কেন? এখানেই তো মূল টেকনিকটা। সেটা হচ্ছে কি, যে প্রথমবারে 100 এর 20% মানে সরাসরি 20, কিন্তু পরের বারে 80 এর 25% মানে 25 না, 80 এর 25% মানেও 20। তাহলে এই 20 হচ্ছে ডাইরেক্ট 100 এর 20, আর এই 20 হচ্ছে 80 এর 25% 20। এই 20 আর 20 ছাড় মিলে মোটে 40% ছাড়, খ অ্যান্সার। আর শর্টকাটে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইরকম, বুঝছেন? কারণ এটা মাইনাস এটা মাইনাস, তখন গুণ করা হবে। তাহলে 25 আর 20 500, 500 কে 2টা শূন্য 2টা শূন্য বাদ, মানে এখানে 5 থাকে, এই মাইনাসে মাইনাসে মিলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখেন -45 প্লাস 5 মিলে মোটের উপর থাকে -40। ঠিক আছে? তাহলে 182 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 40% ছাড়। এখন তো সবাই দেখে মুখে মুখে করতে পারবেন নাকি? এগুলা কিন্তু ব্যাংকের পরীক্ষা তো প্রচুর আসে। ঠিক আছে, আমরা প্রথমে হ্রাস, পরে এরপর বৃদ্ধি, এখন এগুলো সবগুলো পারবেন। দেখেন 2023 সালের প্রশ্ন আসে, কি বলছে? একজন ব্যক্তির বেতন 5%, আচ্ছা 41তম বিসিএস এর পিলিতে আসছে, মানসিক দক্ষতা 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। তার মানে এতক্ষণ ধরে আমরা দেখলাম 2বারে বাড়ছে অথবা 2বারে কমছে, কিন্তু এবার হচ্ছে কি, একবার বাড়তেছে একবার কমতেছে। তাহলে একবার খেয়াল করেন এই অঙ্কগুলার কত স্টাইলে আসে, তাহলে কত বেশি আসে। তাহলে 5% কমেছে, 5% বাড়েছে, তাহলে আবার 5% বেড়েছে, মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। এই অঙ্কটা আমি 2 ভাবে দেখাই দিব, এবং আপনাদেরকে যেটা করতে হবে, 2টার মধ্যে কোনটা নিয়ম সহজ সেটাকে পরে কাজে লাগাইতে হবে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা নর্মাল যেভাবে করি 100 ধরি, 100 থেকে 5 কমেছে মানে 95 হয়েছে, এন্ড 95 কিন্তু 1 বছর পরে তা আবার 5% বেড়েছে, তার মানে 95 এর 5% বাড়বে। তাহলে 95 এর 5%, এই যে নিচে 100 আছে, 5 দিয়ে 100 কে কাটাকাটি করবো না। কেন করবো না? কারণ ওই থাক, 5 5 25 এর 5 হাতে করে 2, 5 লং 45 আর 2 47, 47 কে 100 দিয়ে ভাগ করলে 4.75। খেয়াল করেন এটা কি, এটা হচ্ছে কমেছে, আর এই যে 4.75 এটা কি, 4.75 হচ্ছে বেড়েছে। একটু ভাবেন তো, কমার সময় কমলো 5 আর বাড়ার সময় বাড়লো 4.75, তাহলে কমার পরিমাণ বেশি। কত বেশি? 5 টাকা থেকে 4 টাকা 75 পয়সা বাদ দিলে 0.25 পয়সা কি মোটের উপর কমে যাবে। তাহলে 0.25 পয়সা মানে হচ্ছে 0.25%, যেহেতু 100-র উপর হিসাব হবে, তাহলে এই 0.25% কমেছে। দেখেন 0.25% বেড়েছেও নামে অপশন আছে, তাহলে এটা কিন্তু চলবে না। ঠিক আছে, তাহলে 0.25% কমেছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, এই যে কথাগুলো লিখলাম এগুলাই কিন্তু লিখিত, গল্পগুলো নিজের মতো করে সাজায় নেবেন। এখন আসি, এইখানে একটা মিস্টেক করে আপনারা যে জটিলতাটা তৈরি করতে পারেন সেটা হচ্ছে যে এই যে 4.75 আসলো না, এইটাকে আপনি কাটাকাটি করে একটা জটিলতা বানাইতে পারেন। আর একটা জটিলতা বানাইতে পারেন, আপনি 95 এর সাথে 4.75 যোগ করলে 99.75, 100 থেকে 99.75 বাদ দিলে 0.25, অথচ 99.75 যাওয়ারই দরকার নেই। এই জিনিসটা কিন্তু আগেও দেখাই দিছি। আর একটা শর্টকাট, সেই শর্টকাটটা কি, -5 প্লাস 5 প্লাস -5 এর 5%। এইখানে খুব একটা ইন্টারেস্টিং, এইটা হচ্ছে এই শর্টকাটের ম্যাজিক, যে কিভাবে এইভাবে চিন্তা করলে এই 97 95 99 কিছু আনা লাগবে না। খেলাটা দেখেন, এই 5 5 বাদ, তাহলে মূল খেলাটা হচ্ছে এইখানে একটা প্লাস, সরি -5 আর একটা কিন্তু +5,
এই দুটা গুণ হচ্ছে, প্লাস মাইনাসে গুণ করলে অবশ্যই মাইনাস হবে। আর 100 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না, 5 5 25 কে 100 দিয়ে ভাগ করলে 0.25। এই যে এইখানে মাইনাস চিহ্ন আসলো মানে কি, মানে 0.25 কমে যাবে। তাহলে এইখানে হচ্ছে গ 0.25। তাহলে এইখানে শর্টকাট সূত্রটা আবার হেল্প করতেছে বেশি, এই ছোট ডিজিটের ক্ষেত্রে এটা বেশি হেল্পফুল। তাহলে শর্টকাট সূত্রটা কেন শেখাচ্ছি এবার বুঝতেছেন? অনেকে ভাবতেছেন যে রিটেন আকারে করলেই তো বা ওইভাবে মুখে মুখে করলেই তো ভালো, আবার একটা নিয়ম কি দরকার? না, কখন কোনটা আপনার হেল্প করবে সেটা আপনি জানেন না। এই জন্য অ্যাটলিস্ট সহজ সহজ দুটো টেকনিক জানা থাকলে সুবিধা। আর যেহেতু এগুলা টেকনিক অনেকগুলো প্রশ্নে অ্যাপ্লাই হয়, তাহলে আমরা একটু স্কিপ করি। হ্যাঁ, 184 অ্যান্সার বলেন, অ্যান্সার বলার পরে আমরা এগুলো স্কিপ করবো, কারণ একই রকম প্রশ্ন হয়ে যাচ্ছে। নাশিদ হাসান বলছেন যদি বেশি হতো তাহলে যোগ হইতো। বেশির কাজ তো অলরেডি আগে করে আসছি, যে 2 বারে যদি বেশি হতো তাহলে তো অলরেডি আমরা ক্যালকুলেশন এরকম করে আসছি, বা সামনে আরো ক্যালকুলেশন করব। যত ধরনের ভ্যারিয়েশন আছে সব তো আলাদা আলাদা করে ক্লাসিফাইড করে অঙ্ক করাচ্ছে। 25% দাম কমার পরে 20% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কত হবে? 25% দাম যদি কমে যায় তাহলে 100-তে 25 কমে হয়ে যাবে 75। 75-এর আবার 20% বাড়লে, ফ্র্যাকশনের খেলা মনে আছে? 25% মানে 4 ভাগের 1 ভাগ, 20% মানে 5 ভাগের 1 ভাগ। তাহলে 75-এর 5 ভাগের 1 ভাগ মানে 15 বাড়বে। 75 আর 15 যোগ করে 90 হবে। 90 হলে কি হবে? 90 হলে মোটের উপরে 10% কমে যাবে। ঠিক আছে, এই পরিবর্তন 10%। ধরতে পারতেছেন নাকি সময় লাগতেছে বলেন? আমরা স্কিপ করবো কিন্তু এখন, কারণ একই রকম অনেক অঙ্ক করতেছে। বিএডিসিতে আসছে কোন এক কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা, মন্দার কারণে তাদের দৈনিক মজুরি, দেখেন গল্পটা বানাইছে কত, কিন্তু কাহিনী তো সেম, একই জিনিস। এই যে মজুরি ছিল 100, যদি নাও বলতো তারপর তো কাহিনী সেম হইতো। এই আমরা যদি শর্টকাট এইভাবে বলতো যে 50% কমানোর পরে 60% বাড়ালে নতুন মজুরি কত, এটা মানে যা, এই কাহিনী মানে তা। তাহলে 50% বাড়ালে 100 থেকে 150 হবে, 50 যোগ করে দেখাইতে হবে না। এরপরে 50 কমানো বলছে, হ্যাঁ 50 কমানো হলে 50 হবে। এরপরে 60% বাড়লে 50-এ 60% বাড়বে। 50-এ 10% মানে 5, 50-এ 60% মানে 30। তাহলে 30 যদি বাড়ে তাহলে হবে কত? 80। তাহলে শুরুতে ছিল 100, শেষে হলো 80। আমাদের কিন্তু এইখানে দেখেন কমছে 50, এইখানে বাড়ছে 30, মোটের উপরে 20% কমে গেছে। অ্যান্সারটা 20% কমে গেছে এটা হবে, নাকি অ্যান্সারটা 80% হয়ে গেছে এটা হবে? এইটা নির্ভর করবে প্রশ্নের উপর। বর্তমানে জনপ্রতি দৈনিক মজুরি কত, তার মানে কমা বাড়া কত হয় হোক ওগুলো দেখার টাইম নাই। কমা বাড়া সব হয়ে যাওয়ার পরে এখন কি অবস্থা দাঁড়াইছে? এখন অবস্থা দাঁড়াইছে যে 100 টাকার মজুরিটা 20 টাকা কমে 80 হয়ে গেছে। এই 80 অ্যান্সার এই প্রশ্নের ভাষা অনুযায়ী। কিন্তু এই প্রশ্নের ভাষাটা একটু চেঞ্জ করে দিলে অ্যান্সারটা 20% হইতে পারত। ওইরকম প্রশ্ন অন্য জায়গায় আছে, সেটা তখন কি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে জনপ্রতি মজুরি কত পার্সেন্ট কমে গেছে। এই যে ভাষার ভিন্নতাটা ধরতে পারতে হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। 20% কমার পর 20% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আচ্ছা, এখানে একটা ম্যাজিকের একটা পয়েন্ট ধরাই দিই। ঠিক আছে, মানে নর্মালি তো সবকিছু করতেছি, এটা পারবেন সবাই। পয়েন্টটা হচ্ছে কি, এইখানে খেয়াল করেন 20% মাইনাস প্লাস 20% কিরকম ইফেক্ট ফেলবে। এই সেম অঙ্কটাকে আমি যদি এই 20%টাকে পজিটিভ 20% আর এই জিনিসটাকে 20% নেগেটিভ দিতাম, তাহলে কি দুটার অ্যান্সার সেম আসতো? সেম অর নট? এটা একটু শিখে নিত তাহলে সুবিধা হবে। তাহলে 20% কমলে 80 হয়, 80 এর 20% বাড়লে 16 বাড়ে, 16 বাড়লে 96 হয়, 96 হলে 4% কমে যায়। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 4% কমে যাচ্ছে। এইভাবে করতেছি দেখি কারো মাথা ঘুরতেছে নাকি? আমরা তো অনেকগুলো অঙ্ক করে আসলাম, এই জন্য তো এটা স্কিপ করা অঙ্কটা জাস্ট আজ দিতেছি। 20% বাড়লে 100 থেকে 120 হয়, 120 থেকে 20% মানে 24 কমলে মোটের উপর 96 হয়, তার মানে এখানেও 4% কমে। দেখেন 20% কমার পরে 20% বাড়লে 4% কমে যায় মোটের উপর, আবার 20% বাড়ার পরে 20% কমলে সেখানেও মোটের উপর 4% কমে যায়। আরেকটা দেখি যে ঠিক আছে কিনা। পজিটিভ 10%, নেগেটিভ 10%, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট? নেগেটিভ 10%, পজিটিভ 10%, ইম্প্যাক্ট কি?
এরকম এক্সট্রা জিনিস শেখাইতে গেলে অনেকের আবার মাথা কাজ করে না ভাই, এতটুকু লোড নিতে পারতে হবে না, জিনিসগুলো তো সহজ। মানে আমরা দেখতেছি যে আসলে কখনো যদি আপনি ভুল করে কমার জায়গায় বাড়ায় হিসাব নেন, বা আপনাকে যদি আমি অঙ্কটা চেঞ্জ করে দেই, তাহলে কিরকম হবে? তাহলে 10% বাড়ার পর 10% কমা মানে 110 হওয়ার পরে 11 বাদ দেওয়া, তার মানে 99 হয়ে যাওয়া, মানে 1% কমে যাওয়া। এটা কি হচ্ছে, প্রথমে 10% বাড়ছে, পরে 10% কমছে, মোটের উপর অ্যান্সারটা হচ্ছে 1% কমে গেছে। 10% যদি প্রথমে কমে যায় তাহলে হবে 90, 90 এর সাথে 10% যদি বাড়ে তাহলে 9 বাড়বে, তাহলে 99 হবে, তাহলেও কিন্তু 1% কমে যাচ্ছে। তাহলে দুই জায়গাতে সেম রেজাল্ট আসতেছে, 1% কম। এখানে আমরা দেখছি দুই জায়গাতে সেম রেজাল্ট আসতেছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হইতে পারি, সেটা হচ্ছে যে বাড়া কমার বিষয়টা অল্টার হয়ে গেলেও অ্যান্সারটা ঠিক থাকে, সেম আসে। তাহলে এখানে অ্যান্সার হবে 4% কমবে। যারা একটু ভালো বুঝছেন তারা এটা নিয়ে একটু রিসার্চ করবেন, নিজে নিজে অঙ্ক বানাবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। একটি পণ্যের মূল্য 20% কমার পরে 10% বৃদ্ধি পেলে, এই অঙ্কে আবার উল্টা করে দিলে কিন্তু হবে না, সেম পার্সেন্টেজ থাকলে অথবা দুই জায়গায় সেম থাকলে তখন হবে। 10% এখানে 20% দিবেন তাহলে কিন্তু, আচ্ছা তাহলে হবে কিনা একটু দেখি, মুখস্থ বলে না বলি। আর ধরেন এখানে হচ্ছে -20% আর +10%, ধরতে পারতেছেন কিনা কথাগুলো বলেন? আমি যদি বলতেছি যে এই অঙ্কটা যদি আমাকে প্রথমে 20% পজিটিভ দিত আর পরবর্তীতে 10% নেগেটিভ দিত, তাহলে কি হতো? এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 100 টাকার জিনিসটা 20 টাকা কমে হয়ে গেছে 80 টাকা, তারপরে 10% বাড়ছে মানে 8 টাকা বাড়ে 88 টাকা হয়েছে। শুরুতে ছিল 100, এখন হয়েছে 88, তার মানে 12% কমে গেল। ওকে, কখন? 20% নেগেটিভ আর 10% পজিটিভ। ফার্স্ট হয়ে যাচ্ছে না? ফার্স্ট তো হওয়ারই কথা, কারণ এত সোজা সোজা সংখ্যা এতগুলো অঙ্ক করলাম। এবার আসি 100 টাকার জিনিসে 20 টাকা বেড়ে হয়ে গেল 120, এরপরে 10% কমছে মানে 12 কমে যাবে, 12 কমে যায় হয়ে যাবে 108, ঠিক আছে? এইখানে দেখেন অ্যান্সার আসতেছে 8% বাড়ছে। অ্যান্সার কিন্তু ঠিক থাকলো না, ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ হওয়ার কারণে, ঠিক আছে? খেয়াল করেন, বুঝতেছেন কিনা বলেন? 100 টাকার জিনিসটা 20 টাকা কমে হয়ে গেল 80, 80 টাকার জিনিসটা 10% যদি বাড়ে তাহলে 8 বেড়ে হয়ে যাবে 88, তার মানে 12% কমে গেছে। কিন্তু যখন প্রথমে 20% বাড়তেছে তখন 100তে 120 হচ্ছে, 120 আবার 10% যখন 12 কমে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে 108, তাহলে এটা হচ্ছে 8% বাড়ছে। তাহলে এইখানে কমতেছে 12%, এইখানে বাড়তেছে 8%, তাহলে এখানে অল্টার ভাবা যাবে না, সেম পার্সেন্টেজ আসলে তখন যাবে, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু দেখবেন যে কোনো পরীক্ষায় কমন আসবে হুবহু। প্রথমে বৃদ্ধি এরপর হ্রাস, এগুলো অলরেডি করা শেষ। দেখেন 45তম বিশেষে আসছে, হ্যাঁ তো এটা পারবেন না? সেকেন্ডে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? 10% কমছে মানে 100 থেকে 90 হচ্ছে, 90 এর 10% মানে 99 হয়েছে, তাহলে 1% তো শর্ট, 1% কমবে। এগুলো কাছাকাছি অঙ্ক স্কিপ করতেছে, হ্যাঁ। 199 একই, 20% বাড়িয়ে দিলেন দাম, তাহলে কমিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে 20% বাড়িয়ে দিলে মানে 120, ওইখান থেকে 20% কমা মানে 24 কমাই দিল, তাহলে মোটের উপর 4% কমে যাবে। কাহিনী গুলা সেম। এই 25-25 একটা অঙ্ক দেখা দিই, 191 করে ক্লোজ। এই যে আমি যে এত বানাই বানাই প্রশ্ন বানাই দিই, এতে কি হয় জানেন? এতে আপনার মাথা আরো বেশি ক্লিয়ার হবে, কিন্তু অনেকের মাথা আবার ওভারলোড মনে করে। তাহলে তাহলে আপনার মাথায় আগে পানি দিয়ে আসবেন, তারপর আবার বসবেন, ঠিক আছে? অথবা কালকে বসবেন, অথবা 2 দিন ধরে এই ভিডিওটা দেখবেন, কারণ জিনিসগুলো তো ঘুরে ফিরে আপনার শিখতেই হবে এক সময়। পরীক্ষার হলে তো ওইখানেই জটলা পেকে যায়, ওইখানে তো ভুল হয়, আমি তো ওইটাই ক্লিয়ার করে দিতেছি। তাহলে বাসের ভাড়া 25% বৃদ্ধি পায়, যাত্রী সংখ্যা 25% কমে গেল, এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত হবে? দেখবেন এই অঙ্কটার সেকেন্ড অ্যান্সার 25 এর 25%, 6.25% অ্যান্সার। কেন? এর আগের শর্টকাটটা হচ্ছে দেখেন বৃদ্ধি পাওয়ায় এই যে এই 25% তো কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এই যে এইখানে যে জিনিসটা আছে এইটা হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝতেছেন? তাহলে 6.25% এটা কিন্তু মাইনাস হবে সবসময়, কারণ একটা প্লাস একটা মাইনাস নিলে গুণফলটা মাইনাস হয়, তার মানে 625% হবে। আপনি যদি এই অঙ্কটা 100 আর 125 ধরে করতে যান,
কিরকম সময় লাগবে জানেন? মানে দেবুরটা লাগে কোথায়? সোজা জিনিসগুলো সোজা হয় না কেন? অনেকে আছে সোজা ইজি জিনিসও বিজি হয়ে যায়। মানে ধরো এই অঙ্কটা আপনি যখন করতে যাবেন, আপনার মাথায় যদি শুধু একসেটিয়া ধারণা থাকে যে 100 টাকার জিনিসে 25 টাকা দাম বাড়লে 125 টাকা হবে, এরপরে 125 টাকার জিনিসে 25% দাম কমলে কি হবে, এইখানে আপনি যখন কাটাকাটি করতে যাবেন আপনার সময়ের 12টা বেজে যাবে। এই যে 4 দিয়ে 125 কে কাটলে 3 আর 4 12, 4 কে 4 থাকতেছে কত, 1, মানে 25 পয়সা, 31 টাকা 25 পয়সা। তার মানে আপনার হলো কত, হলো হচ্ছে 125 মাইনাস 31 পয়েন্ট, তাহলে 100 থেকে 125 এর পরে 125 পরে মানে 31.25, 125 থেকে 31.25 বাদ, তাহলে হলো কত, তাহলে হলো 6.25 বাদ দিলে 93.75, তাহলে হলো কত, 100 থেকে 93.75 বাদ দিলে অ্যান্সারটা হবে 6.25। এই যে দেখেন কতগুলা বেখাপ্পা জটিল জটিল সংখ্যা আমরা হিসাব করছি। 125-এর 25% বাইর করতে যায় 31.25 বাইর করতে খবর খারাপ আছে। 31.25 বাইর করে 125 টাকার জিনিসটা যখন 31 টাকা 25 পয়সা কমে যাবে তখন হয়ে যাবে 93 টাকা 75 পয়সা। শুরুতে ছিল 100, 93 টাকা 75 পয়সা হয়ে গেছে, তাহলে 6 টাকা 25 পয়সা কমে গেছে। এটা হচ্ছে অ্যান্সার। এটা আমরা আরেকটু স্কিপ করতে পারতাম, সেটা হচ্ছে যে এই যে 25 টাকা বাড়ার সময় 25 টাকা বাড়লো, আবার কমার সময় 31.25 টাকা কমে গেল, তাহলে মোটের উপর আমার 6 টাকা 25 পয়সা কমে গেল। এটা আমরা করতে পারতাম, কিন্তু যেটাই করি ওই শুরুতে 25-এর 25% ধরে ডিল করার থেকে তো অনেক জটিল। এই জন্য ভেরিয়েশন দেখতে হবে, যত বেশি আপনি ভেরিয়েশন পারবেন তত বেশি আপনি দ্রুত অঙ্ক করতে পারবেন। কোনো ম্যাজিক নাই, কোনো শর্টকাট নাই। 15-30%, আচ্ছা এগুলা স্কিপ করতেছি কারণ কাছাকাছি প্রশ্ন আসতেছে। হ্যাঁ, 15-40 বাড়ানো হলো, তারপর 10% কমালো, মোটের উপর কত পারছে। হ্রাস বৃদ্ধি থেকে অনুপাত। নেক্সট নিয়ম, হ্রাস বৃদ্ধি থেকে অনুপাত। এইখানে একটা সুন্দর টেকনিক আছে, দেখা দিই। মনে হবে আপনার কাছে নতুন কিন্তু সুন্দর। জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল, পুরনো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত? দেখেন, তাহলে এখানে কিন্তু ওই আগের কাহিনীটাই, কিন্তু আর একটু লেজুর লাগানো। তাহলে জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল, পুরনো ও নতুন বাস ভাড়ার মূল্য কত? তাহলে বাসের একই হারে বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে বাস ভাড়া 100 টাকা ছিল, এখন 125 টাকা, তাহলে অনুপাত কত হবে? 4:5। তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। 194 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। সবাই ক্লিয়ার? আচ্ছা নেক্সট আসি। 195 কি বলছে? তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক পরিবারে তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়, নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত কত? এই টাইপের প্রশ্ন দেখে আপনার মনে হবে পরিচিত পরিচিত, কিন্তু আপনি যদি আগে থেকে 2-1টা অঙ্ক না করেন আপনার কাছে কিন্তু চেনা অঙ্ক কঠিন মনে হবে। তো এই জন্য আমরা একটু টাচ দিয়ে দিই। তেলের মূল্য 20% হ্রাস পাওয়ায়, তার মানে 100 টাকার তেলের মূল্য 20% হ্রাস পেয়ে গেছে 80 টাকা। এক পরিবার তেলের ব্যবহার 20% বৃদ্ধি পায়, তাহলে 80-এর 20% মানে হচ্ছে 16 বৃদ্ধি পায়। 16 বৃদ্ধি পায় মানে কত হয়? 80 আর 16 বৃদ্ধি পেয়ে হয়ে গেল 96। এখন উত্তর কি চাইছে? নতুন খরচ। নতুন খরচ কোনটা বলেন তো? এই যে 96। আর পূর্বের খরচ, পূর্বের খরচ কোনটা? 100। তাহলে দেখেন 96-কে আগে লিখতে হবে, 100-কেই পরে লিখতে হবে। 4-24-এ 96, 4-25-এ 100, 24:25। কেউ যদি ভুল করে 100:96 দিয়ে 25:24 দেয় তাহলে কিন্তু ভুল হবে। অ্যান্সার হচ্ছে 24:25, ঘ নম্বর। 195 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24:25। শতকরা হ্রাস বৃদ্ধির চমৎকার ব্যবহার, এই চমৎকার ব্যবহারটা আমরা এখন দেখবো। 196 নম্বর দেখেন, বলছে একটা সংখ্যাকে 10% হ্রাস করার পর পুনরায় 10% বৃদ্ধি করা হলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রথম সংখ্যাটির থেকে 10 ছোট, প্রকৃত সংখ্যাটি কত? তাহলে আমরা এতক্ষণ ধরে 10 হ্রাস বৃদ্ধি যে সিম্পল লজিক শিখলাম, ওই লজিকটাকে আরো ব্রড আকারে ইউজ করা যায়। আর যখন ব্রড আকারে ইউজ করতে যাবেন তখন কিন্তু মাঝখানে ছোট কাজগুলো মুখে মুখে করে ফেলতে হবে। এখানে আর ছোট বাচ্চার মতো যোগ বিয়োগ গুণ ভাগ শর্টকাট বা বিস্তারিত দেওয়া যাবে না। কিরকম? একটা সংখ্যাকে 10% হ্রাস করার পরে, তার সংখ্যাটা ধরি শুরুতে 100 ছিল, 10% হ্রাস করার পরে পুনরায় 10% বৃদ্ধি করলে কি কাহিনী হয়? 1% কম হয়, তার মানে 99 হয়।
এখন এটা যদি বিস্তারিত লিখতে চান তাহলে ওই 10% কমা বাড়া করলে, একবার 10% কমলে একবার 10% বাড়লে 100 থেকে 10 কমে হয়ে যাবে 90, 90 এর 10% মানে হচ্ছে 9 কমে হয়ে যাবে 99, মানে 9 বাড়লে। তাহলে শুরুতে ছিল 100, শেষে হলো 99। কি হবে? যে সংখ্যা পাওয়া যাবে, তাহলে 100 আর 99 মিলে পাওয়া যাবে কত? তার প্রথম সংখ্যাটি ছিল 100 আর এটা হচ্ছে 99, তাহলে ডিফারেন্স 1 হলো না? এইখানে আবার বলতেছে যে প্রথম সংখ্যাটি থেকে 10 ছোট, আবার এখানে আমরা পাইলাম 1 ছোট। এর কারণ কি বলেন তো? কারণ হচ্ছে যে ধরি সংখ্যাটি, আলহামদুলিল্লাহ, সংখ্যাটি সমান সমান 100, আমরা এই পার্সেন্টেজ দেওয়া থাকার কারণে 100 ধরে ডিল করছি। 100 ধরে ডিল করার কারণে এইখানে 1 আসছে, এই 1 কে আমরা বলতে পারি 1%। তো আমাদের এবার হিসাবটা এই 1% পর্যন্ত আমাদের আগের অঙ্কের মতো। এর পরের পার্টটা দেখেন, ওই যে 10 ছোট না, তাহলে 1% এর ভ্যালু 10 আর 100% এর ভ্যালু হবে 10 গুণ মানে 1000। ঠিক আছে? তাহলে এই 196 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 1000। ঠিক আছে? আচ্ছা, এখন আসি এই সেম অঙ্কটায় আমরা এইখানে আরেকটু ভেঙে লিখতে পারতাম যে এইটুকু বিস্তারিত কি রকম? 1 ছোট হলে প্রকৃত সংখ্যাটা হচ্ছে 100, আর 10 ছোট হলে প্রকৃত সংখ্যা হচ্ছে 100 গুণন 10 সমান সমান 1000। এইগুলো আসলে নিজের মতো করে লেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এইভাবে একটু একটু করে লেজুর লাগায় হ্রাস বৃদ্ধির ইউজ আসে। 197 নম্বর অঙ্কটা আপনারা একটু ট্রাই করেন। একজন ছাত্র একটা সংখ্যাকে 20% হ্রাস করার পর আবার 20% বৃদ্ধি করলো। যদি নতুন সংখ্যা দুটির পার্থক্য 8 হয় তবে প্রকৃত সংখ্যাটি কত? মনে হবে অনেক সহজ প্রশ্ন, কিন্তু ভাষাটা বুঝতে হবে। যদি নতুন সংখ্যা দুটির, নতুন সংখ্যা কোনটা পুরাতন সংখ্যা কোনটা, আবার নতুন সংখ্যা দুইটা হলো কিভাবে, আর পার্থক্য 8 মানে কি বোঝাচ্ছে? আমার এখানে যে 20% হ্রাস করার পরে 20% বৃদ্ধি, এইটুকু তো আগের নিয়মের সাথে মিলতেছে, এইটুকু তো আলাদা জিনিস। কিভাবে কাজে লাগায় আনসার বলা যায় বলেন? এই প্রশ্নের আরেকটা অপশন বানাই দিই। ইও নম্বর অপশন 200, 6 নম্বর অপশন কোনটি নয়। দেখি তো কোনটা অ্যান্সার, বই না দেখে বলেন। এই প্রশ্নটা অ্যান্সার বই না দেখে বলেন। দেখেন, এখানে হচ্ছে যে একজন ছাত্র একটা সংখ্যাকে প্রথমে 20%, আচ্ছা যখন পার্সেন্টেজের খেলা আসছে আমরা 100 ধরে শুরু করলাম, কিন্তু এখানে 100 ধরে ফাইনাল করা যাবে না। আর কারণ কি? শেষে 8 নামে একটা সংখ্যা দেওয়া আছে। যদি এইটুকু না থাকতো, এগুলো না থাকতো, তাহলে এখানে 20% হ্রাস করলে 80 হয়, 80 এর 20% বাড়ালে 96 হয়, 96%। অথবা ধরেন আছে মোটের উপর কয় পার্সেন্ট কমলো, 4% কমলো, এইভাবে হিসাব করতাম। কিন্তু যখনই আমাদের এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা 100 ধরে হিসাব করতেছি যাতে এই পার্সেন্টেজের হিসাবগুলো সহজে করা যায়। কিন্তু তাই বলে তো ওইটা অ্যান্সার না, অ্যান্সার তো আমাকে 8 সাথে মিলাই দিতে হবে। আবার এখানে এক্স ধরে করা যায় তো, কিন্তু এক্স ধরে করতে গেলে এই 20% এর হিসাব দুটা করতে আপনার খবর খারাপ হয়ে যাবে। তাহলে এই যে আপনাদের মাথায় অনেকে খেলা না, কখন এক্স ধরে করব, কখন 100 ধরে করব। যখন দেখবেন পার্সেন্টেজ গুলাকে সহজে ইউজ করা যাচ্ছে তখন 100 ধরে হিসাব করবেন। ঠিক আছে? তাহলে 100 থেকে 20 হ্রাস করলে তাহলে -20 হবে 80, আবার +20% মানে কিন্তু 80 এর 20%, 80 এর 20% মানে 16 বাড়বে। তাহলে 80 আর 16 যোগ করলে হচ্ছে 96। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা পাইলাম প্রথম সংখ্যা 100, দ্বিতীয় সংখ্যা, দেখেন এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, মানে কি 20 কমার পরে, আর এইটা হচ্ছে তৃতীয় সংখ্যা 20% বাড়ার পরে। তো যদি নতুন সংখ্যা দুটির, এইখানে ভাষাটা খুব ইম্পর্টেন্ট, নতুন সংখ্যা দুটো কোনটা? এই যে দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা। এখন বলতে পারো প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যা তো নতুন না, এটা তো প্রথমে প্রকৃত সংখ্যা, এটা তো নতুন না, এটা পুরাতন সংখ্যা। এই দুটো হচ্ছে নতুন। নতুন সংখ্যা দুটির পার্থক্য 8 হয়। দেখেন তো এখানে নতুন সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে পার্থক্য 16 হলে কি চাইছে? প্রকৃত সংখ্যাটা কত? তাহলে এই 16 পার্থক্য হবে কখন? যখন আমরা প্রকৃত সংখ্যাটাকে 100 ধরবো। তাহলে পার্থক্য 8 হলে প্রকৃত সংখ্যা হচ্ছে 100/16 গুণন 8, 2 50। তাহলে এই যে ঘ হচ্ছে 50। এই প্রশ্নের অ্যান্সার 50। 50 পাইছি। আচ্ছা, শাহিনুর আলম বলছেন 200 হলো।
200 হবে কার কার সেটা আমি দেখাই দিতেছি। আচ্ছা এই অঙ্কটাতে আর একটা কাজ করা যাইতো, এই যে 16 আসছে না, এই 16কে কিন্তু পার্সেন্টেজ বলা যায়। খুবই সিরিয়াসলি খেয়াল করেন, এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনার জানা থাকলে আপনি পার্সেন্টেজ নিয়ে খেলতে পারবেন। এখানে 16% কেন বলা যাচ্ছে, কারণ আমরা তো এটা 100 থেকে শুরু করে যতগুলো হিসাব করতেছি এগুলো সবগুলো পার্সেন্টেজের হিসাব, তাহলে 16%। তাহলে আমরা বলতে পারি 16% এর ভ্যালু 8। তাহলে যত পার্সেন্টের ভ্যালু 8, 100% এর ভ্যালু হবে তার অর্ধেক। তাহলে 16% ভ্যালু অর্ধেক, তাহলে 100% ভ্যালু অর্ধেক মানে 50। তাহলে এই ঐকিক নিয়মে না যে এইভাবে করলে আরো সহজে হইতো। আচ্ছা এখন যারা যারা ভুল করছেন 200 অ্যান্সার দিচ্ছেন, তারা কোথা থেকে ভুল করছেন বলি। তারা 100 আর 96 এর পার্থক্য সমান সমান 4, 4% ইকুয়াল টু 8। তাহলে 100% এর ভ্যালু পার্সেন্টেজের ডাবল মানে 200। এই 200 যারা দিচ্ছেন তাদের ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সব ধরতে পারছেন সবাই? ভুল হওয়ার জায়গাটা হচ্ছে যে আপনারা 100 আর 96 পার্থক্য বাইর করছেন, কিন্তু এই প্রশ্নে এই যে কথাটা আছে নতুন সংখ্যা দুটির, এইটা ভাষাটা বুঝতে হবে। তাহলে কোন কোন জায়গাগুলোতে আমরা মিস্টেক করি, এগুলো পরীক্ষার হলে ভুল করে এসে 2000 টাকা ভাড়া আর যাতায়াত ভাড়া খরচ করে 2000 টাকা ঢাকা শহরে খরচ করে, মানে এক একটা পরীক্ষা 4-5 হাজার টাকা খরচ করে এসে তারপরে বাসায় যায় দাঁত কামড় দিবেন, নাকি আগে থেকে ভুল করে আগে থেকে কারেকশন করে আর কি কি ভুল হইতে পারে সব শিখে তারপরে রেডি হয়ে পরীক্ষার হলে যাবেন? স্যার আরেকবার মানে ব্যাপারটা হচ্ছে আরেকবার বলা যাচ্ছে না, কারণ এই জিনিসটা তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এতগুলো অঙ্ক করলাম, সবগুলোতে তো এই খেলাই খেললাম, এবং গত ক্লাসটাতে এই খেলাই খেলছি, বুঝছেন? তো এই 100 থেকে 20 কমে 80, 80 এর 20% মানে 16 বাড়বে, তাহলে হয়ে যাবে 96। অর্থাৎ 100 থেকে 80 হলো, তারপরে 96 হলো। এই 80 আর 96 এর পার্থক্য হচ্ছে 16। তাহলে পার্থক্য 16, নতুন সংখ্যা দুটোর পার্থক্য 16 হলে প্রকৃত সংখ্যা বা বড় সংখ্যাটা 100, আর পার্থক্য 8 হলে প্রকৃত বা বড় সংখ্যাটা হচ্ছে 50। ঠিক আছে? আচ্ছা এখন আসি, এত কথা বললাম আপনাদের বোঝানোর জন্য। সাপোজ ধরেন আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছি, তখন এই অঙ্কটা কিভাবে করতাম? তখন এই অঙ্কটা পুরো জিনিসটা যদি আপনার মাথায় থাকে, তখন আপনি 180, 80 এর 20% 16, 96, তাহলে এইখানে হচ্ছে 16% এর মান হচ্ছে 8, তাহলে 100% এর মান হচ্ছে 50। এই যে পরীক্ষার হলে যারা ভালো পারে দেখবেন পরীক্ষার একেবারে অল্প একটু জায়গাতে অল্প একটু কর্নারে এইটুকু করে লেখা, পরে আপনাকে যদি দেওয়া যায় যে এটা কি লিখছে বলেন তো, আপনি বুঝবেন না, কিন্তু যে পরীক্ষা দিচ্ছে সে কিন্তু ভালো বুঝবে। তো যে যত ভালো পারে সে তত কম লিখে অ্যান্সার করে। তাহলে কম লেখাটা কিভাবে নির্ভর করে বুঝতেছেন? কারণ আমি যদি এইভাবে লিখে আপনাকে ম্যাজিক দেখাতে, আপনি পারবেন? আপনি তো বুঝবেন না। আবার এতগুলো কথা বললাম, তখন তো আবার বলবেন যে বললো 30 সেকেন্ডে উত্তর হবে, 3 মিনিটে উত্তর বাইর হয় না। ভাই বোঝার জন্য তো অনেক কথা বলতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তো মাথায় বিষয়গুলো খেলতে হবে, ঠিক আছে? আচ্ছা জনাব রাহাতের 2013-14-15 সালের মোট আয় ছিল 36,400 টাকা। এই আমরা কয়েকটা পরীক্ষা আসছে পরবর্তীতে। 36,400 টাকা। তার আয় প্রতি বছর 20% করে বাড়লে 2015 সালে তার আয় কত ছিল? দেন অঙ্কটা খুবই মানে সহজ একটা অঙ্ক, জাস্ট ভাষাটা বুঝতে হবে। 13 সালে যদি 100 টাকা হয়, 14 সালে হবে 120, কারণ কি তার 20% করে বাড়ছে। আর 2015 সালে হবে 144। এই 144 যে ডাইরেক্ট দিতে পারতেছে, এটা কোথায় শিখলাম? এটা আমরা এর আগে শিখে আসছি। এখন 36,400 কি? এটা মোট আয়। তাহলে দেখেন এইখানে 100, 120 আর 144% মিলে হচ্ছে 320 আর 44 মিলে 64%। এর ভ্যালু 36,400। তাহলে 100 চাইছে কি 2015 সালে বেতন। 2015 সালে বেতন কত? 144%। 144% ভ্যালু কত? যত পার্সেন্ট তার ভ্যালুটা হচ্ছে তার থেকে 2টা শূন্য বেশি, মানে 100 গুণ। মানে যত পার্সেন্ট তার ভ্যালুটা হচ্ছে তার থেকে 2টা শূন্য বেশি, মানে 14,400। এটা আছে। মানে এইখানে যদি কেউ নিচে লিখে কাটাকাটি করার জন্য অপেক্ষা করেন, তাহলে তো আর বলার কিছু নাই। এই যে এত সহজে পারা যাচ্ছে কিসের উপর ভিত্তি করে? পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধিটা ভালো করে ধরার মাধ্যমে। তাহলে এই পার্সেন্টেজের হ্রাস বৃদ্ধির মাধ্যমে অনেক প্যাচ লাগানো প্রশ্ন আপনার পরীক্ষা আসবে। এটা লাভ ক্ষতিতেও আসে, সুদ কষাতেও কাজে লাগবে, ঠিক আছে? 199 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। ওই যে আপনাদের যেটা প্র্যাকটিক্যাল অঙ্ক করাইলাম না, যে একবার ছাড় নেবেন না 2বার ছাড় নেবেন, এটা এই অঙ্কটা এখানে বলছে কি একটা পণ্যের উপর একসাথে 40% ছাড় এবং 20% করে 2বার ছাড়ের মধ্যে পার্থক্য কত? পার্থক্য আছে না?
তাহলে একটা পণ্যের উপর একসাথে 40% ছাড় আর 2 বার 20% ছাড়, 2 বার 20% ছাড় মানে 20 টাকা ছাড়, তারপরে 80 টাকা হয়ে যাবে, 80 টাকার উপর 20% ছাড় মানে 16 টাকা ছাড়, তাহলে 20 আর 16 মিলে 36 টাকা ছাড়। তার মানে আর এখানে হচ্ছে ডাইরেক্ট 40% ছাড় মানে সরাসরি 40 টাকা ছাড়, তাহলে তো 4 টাকা ডিফারেন্স। এই জিনিসটা মুখে মুখে পারার জন্য যা যা শেখানো লাগে সবকিছু শেখানো হয়েছে, কিন্তু আপনারা অনেকে পারতেছেন না, কারণ আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করেন নাই, করলো একটা করছেন আরেকটা ভুলে গেছেন। আমি বলতেছি যদি শুরু থেকে এই যে 199 নম্বর অঙ্ক করাচ্ছি না, 1 নম্বর অঙ্ক থেকে যদি আপনি সিরিয়াসলি করে আসেন, এগুলা পানির মতো পারবেন। দেখেন কি বলতেছে, 200 নম্বর অঙ্ক কি বলতেছে, বলতেছে যে একটি 10,000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং পরপর 36% ও 4% কমতির পার্থক্য কত। তাহলে আগের অঙ্কটাতে টোটাল টাকা দেওয়া ছিল না, এই জন্য আমরা 100 ধরে করছি, আর এখানে 1000 দেওয়া আছে, সমস্যা নেই, আমরা 1000 উপর হিসাব করবো। আগের অঙ্কটাতে একবার 40% ছিল আর একবার 20% করে 2 বার ছিল, এইখানে একবার 40% ঠিকই আছে, কিন্তু একবার 36 আর 4% দেওয়া আছে। আমাদের মনে হইতে পারে 36 আর 4 মিলে তো 40 হচ্ছে, তাই না, 40 তো মিলে যাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না, এটা আমরা অলরেডি শিখে গেছি, এই বোকামি আর এখন আশা করি করবো না। কিন্তু এটার ক্যালকুলেশনটা কি হবে, এটা ক্যালকুলেশনটা জাস্ট মাথা খাটাইতে হবে। হ্যাঁ, এবার আসি, এখানে কেউ যদি 100 এর উপর হিসাব করতে যান, তাহলে 36% বাদ দেওয়ার পরে যে 64 থাকবে না, এই 64 এর 4% বাইর করতে আপনার খবর হয়ে যাবে। তো এইটাতে না আছে, এই যে এটা যে 100 টাকা না, এটা 10,000 টাকা, এইটার জন্য আমাদের হিসাবটা এই পাশ থেকে আসলে সুবিধা হবে। এই জিনিসগুলো পরীক্ষার হলে আমরা অনেকে এক্সপেরিমেন্ট করি, আমরা বুঝি না যে আগে থেকে করলে আমার সুবিধা যে আমি কোন লাইনে গেলে রাস্তাটা দ্রুত শেষ হবে। পরীক্ষার হলে আপনি যখন এই 100 ধরে 36 আর 4 হিসাব করবেন, 36 এর 4% বার করতে আপনার খবর হয়ে যাবে দশমিক বার করতে। অথচ অঙ্কটা দেখেন কত সহজ, কিরকম, 10,000 ঠিক আছে 40% মানে হচ্ছে এই যে 2টা শূন্য 2টা শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটা, 4,000, ঠিক আছে, 10,000 40% মানে 4,000 টাকা। ওকে, সরি 4,000 কেন, 10,000 5টা 8টা শূন্য না, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 3টা শূন্য, ঠিকই তো আছে। আচ্ছা, ও 10,000, 1 লাখ না, 10,000 40% মানে 4,000, আর এই পাশে 10,000, এই 4,000 টাকা ছাড় দিল। আচ্ছা, উত্তর কি চাইছে, কমতির পার্থক্য কত, তাহলে এখানে আমরা ছাড় পাইলাম 4,000 টাকা, এটা কিন্তু ছাড়, আর দাম নিল কত, তাহলে 6,000 টাকা। আচ্ছা, এটা বাইর করার দরকার নাই, তারপরে জাস্ট বোঝার জন্য লিখলাম। 10,000 এর 36% যখন আপনি বাইর করতেছেন, তখন কিন্তু আপনার সুবিধা হচ্ছে যে এখানে দশমিক আসতেছে না, কারণ 10,000 আপনাকে প্রোটেকশন দিতেছে 3600, তাহলে থাকতেছে কত, তাহলে থাকতেছে আর 10,000 থেকে 3600 ছাড় পাওয়ার পরে আপনার থাকতেছে 6,400। 6,400 এর 4% বাইর করতেছি আমরা, 4% বাইর করতেছি কেন, 36% ছাড় দেওয়ার পরে যে দামটা থাকতেছে, এই দামের উপর আবার 4% ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তাহলে 4% ছাড় দিলে কি হবে, 2টা শূন্য কাটা, 4 চোখ 16 6, হাতে করে 1, 4 6 24 আর 1 25। এখন খেলাটা দেখেন, এই খেলাটা 2-3 ভাবে খেলা যায়, সেটা হচ্ছে যে এইখানে নিতেছে 6,000 টাকা, এইখানে 6,400 টাকা থেকে আবার 256 টাকা ছাড় দিল, তাহলে নিল কত টাকা, নিল হচ্ছে 6,144 টাকা। তাহলে পার্থক্য কত টাকা হলো দেখেন, এখানে নিল 6,000 টাকা, এখানে নিল 6,144 টাকা, তাহলে পার্থক্য 6,000 টাকা, এটা হচ্ছে 144। এটা হচ্ছে বকিশ সমাধান। বকিশ মানে কি, বইয়ে লিখে লিখে আপনাকে নোট খাতা বানাই দিলে যে সমাধান লিখবো আপনার বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে অ্যান্সার, যাতে ক্লাস 6 7 8 9 এর টিচার খাতা কাটার সময় বুঝে যে 144টা কিভাবে আসে। আর যদি আমরা পরীক্ষার হলের স্টাইলে, এমসিকিউ পরীক্ষার স্টাইলে সমাধান করি, তাহলে কি করবো জানেন, তাহলে আমরা এই 6,000 আনবোই না, এইখানে আমরা 6,144 আনবো না, আমরা জাস্ট কতদূর পর্যন্ত আনবো দেখেন, এইখানে হচ্ছে 4,000 টাকা ছাড় না, আর এখানে 3600 টাকা ছাড়, তাহলে ছাড়ের গ্যাপ হচ্ছে এখনো 400 টাকা, এটা তো দেখে বোঝা যাচ্ছে। ওইখান থেকে আবার 256 টাকা ছাড় পাওয়া গেছে, তাহলে এখনো ছাড়ের গ্যাপ আছে কত, 144 টাকা, এই 144 টাকা। বাকি এই যে 6,144 6,000, এগুলা কোনো কিছুরই দরকার নেই, কারণ আমার তো পার্থক্যটা বাইর করে দিলে হয়ে গেল। কিভাবে বাইর করলাম সেটা আমার কাছে থাকলো, আমি তো বুঝে গেছি জিনিসটা, আপনি চাইলে আপনার নোট খাতা বানিয়ে দিতে পারবো। তো এই যে পরীক্ষার হলের স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে যে ওইটা দেখতে চায় একেবারে ভাঙ্গে চুরে, যাদেরকে দেখায় না ওরা আবার মনে করে কি মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাই দেখাবো, কিন্তু ওইটা পরীক্ষার হলে আপনিও দেখাইতে চাবেন না, আপনাকে আপনার মতো করে করতে হবে, ঠিক আছে। ওকে, তো সবাই কি ভালো করে বুঝতে পারছেন কি বলেন,
আর কি ঝামেলা হবে আপনারা আপনারা নিজের মতো করে করতে গেলে এই অঙ্কটাতে কি ঝামেলা করবেন সেটাও কিন্তু আমি ধরাই দিছি, যে কেউ যদি 136% 4% বাইর করতে চান তাহলে 64 4% বাইর করতে চাই যে দশমিক আসবে, সেই দশমিকে আপনাদের খবর খারাপ হয়ে যাবে। পদ্ধতি 9, কমিশন সংক্রান্ত শতকরা। এগুলো আসলে নরমালি কমিশন বা ছাড় দেওয়ার প্রশ্ন, ঠিক আছে। ছাড় দেওয়ার প্রশ্নটা কিরকম আমরা একটা অঙ্ক দেখে তাহলে বুঝতে পারবো। 201 নম্বর প্রশ্ন দেখেন, যে একটা গণিতের বই কিনতে 15% কমিশন পাওয়া যায়, বইটির প্রকৃত মূল্য মানে কভার লিখিত মূল্য 120 টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে? 15% ছাড় মানে হচ্ছে 15% বাদ দিয়ে 85% দাম নেওয়া। এখন আসেন 120-এর 85% এটা মুখে মুখে বাড়ি করা কঠিন, কিন্তু 120-এর 15% এটা মুখে মুখে বাড়ি করা সম্ভব যদি আপনি এভাবে চিন্তা করেন। 120-এর 10% 12 আর 5% 18, মানে 5% 6, 12 আর 6 18, তাহলে 120 টাকার বইয়ে 18 টাকা ছাড় পেলে দাম হবে 102 টাকা, যেটা এইখানে বাড়ি করতে গেলে আপনার এই যে 0 0 কাটা 5 85, এই নামটা অনেকের মনে নাই, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 6 17 আবার 102 হয়, এটাও অনেকের সময় লাগবে। তো এই জন্য যখন বড় আর ছোট পার্সেন্টেজ আসে, ছোট পার্সেন্টেজটার কাজ করে বাড়ি করে বিয়োগ করতে হয়, কারণ 100% থেকে বিয়োগ করলে তো হয়ে যাচ্ছে। এগুলো আমরা অলরেডি শেখাই আসছি। তো আমাদের এই যে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা যে ছোট ছোট ট্রিক্স গুলা শেখাই, অনেকে শুধু এই ট্রিক্স গুলা চায়। ভাই এই ট্রিক্স গুলা তো একবারে দেওয়ার মতো জিনিস না, এটা অঙ্কের মাঝখানে মাঝখানে কথাতে চলে আসে। তাহলে এই 201 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 102। 23 সালে আসছে, আবার 19 সালে আসছে, রিপিট হয়েছে, আবার পরীক্ষার মাঝখানে আসবে। 202 কে বলছে 10% কমিশনে একটা বই ক্রয় করে 180 টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত মূল্য কত টাকা? এইখানে 180 টাকা থেকে ছাড় দিবে নাকি ছাড় দিয়ে 180 হয়েছে, এই ভাষাটা বোঝা ইম্পর্টেন্ট। তাহলে 10% কমিশনে একটা বই ক্রয় করে 180 টাকা পরিশোধ করা হলো, 180 টাকা পরিশোধ করা হলো, তার মানে কি ছাড়ের টাকাটা তো সে দিয়ে দেয়নি, ছাড়ের টাকা তো ছাড় রেখে দিচ্ছে, মানে 180 টাকা দিচ্ছে ছাড় পাওয়ার পরে। তাহলে 10% কমিশন পাওয়া মানে কি? পাওয়া মানে হচ্ছে 90% দাম পরিশোধ করা, 100% টোটাল দাম 10% বাদ, তাহলে 90% হলো। 90% ভ্যালু হচ্ছে 180। তাহলে 100% যখন ছিল তখন ছাড় দেওয়া হয় না, এর মধ্যে ছাড় দেওয়া টাকাটা সহজ। 100% ভ্যালু 200, কেন? 90% ভ্যালু যেহেতু 2 গুণ, তাহলে এখানে 100% ভ্যালু 200 হবে। এইভাবে সেকেন্ডে সেকেন্ডে অঙ্ক করতে পারতে হবে, কিন্তু ভাষা না বুঝলে আপনি কি করবেন জানেন? আপনি আবার 180 টাকা থেকে আবার ছাড় দিয়ে দিবেন, 180 এর 10% বাইর করবেন 18 টাকা, যেহেতু ছাড় দিছে তাহলে 180 আর 18 যোগ করলে 198 হয়। এই ভুল অপশনে অ্যান্সার দেওয়া আছে। তাহলে এরকম অনেকে ভুল আনসার দিয়ে আসে, মনে করেন না যে 100 তে 100 পাওয়ার কথা, 500 করতে পারেন নাই। কারণ কি? কারণ হচ্ছে যে লজিক ঠিক নাই। এই জন্য লজিকটা ঠিক রাখতে হবে। কমিশনের অঙ্কের ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা জটিলতা তৈরি হয়, কমিশন অলরেডি দিয়ে দিছে নাকি যে টাকা লেখা আছে সেই টাকা থেকে কমিশন দিবে। ধরেন 162 অনেকে দিতে পারেন, কিরকম করে জানেন? 180 মাইনাস 180 এর 10%, তার মানে 180 মাইনাস 18 সমান সমান 162। এটাও কিন্তু অপশনে আছে। তো এই যে যেই পাশে পিছলায় যাবেন ওই পাশেই আপনার অ্যান্সার অপশনে দেওয়া আছে, তাহলে আপনার পিছলা পিছলি চলবে না, ডাইরেক্ট অ্যান্সার পাঠতে হবে। এই জন্য ভাষাটা ইম্পর্টেন্ট। কমিশন সংক্রান্ত যত অঙ্ক আসবে দেখবেন যে কমিশন অলরেডি দেওয়া হয়ে গেছে নাকি কমিশন যে টাকাটা দেওয়া আছে সেখান থেকে দিতে হবে। আগের বারের অঙ্কটা ছিল যে টাকা 120 টাকা দাম, এখান থেকে কমিশন দিতে হবে, আর এখানে হচ্ছে অলরেডি কমিশন দেওয়া হয়ে গেছে সেই দাম, তাহলে পার্সেন্টেজটা সেইভাবে ইউজ করতে হবে। ঠিক আছে। 203 নম্বর অঙ্কটা অ্যান্সার বলেন। 760 টাকা দিছে, এনএসআই ফিল্ড অফিসারের পরীক্ষা, আইবিএ পরীক্ষা নিছিল। কাজে লাগার কথা মনেই থাকে না কারো, অনেকেরই মনে থাকে না। আসলে আমরা যখন শেখাই তখন অনেকে মনে করে সুন্দর শিখলাম, অনেক ভালো লাগলো, কিন্তু এক সপ্তাহ পরে পরীক্ষা নিব, দেখা যাবে যে সেই ছোট বাচ্চার স্টাইলে, ছোটবেলার স্টাইলে সবাই করতেছে। এই জিনিসটা যে আমি কিভাবে কারেকশন আনবো, এটার জন্য আর কি রিকোয়েস্ট করা লাগবে না কি করা লাগবে বলেন তো? যে যে জিনিসগুলো শেখাচ্ছি এটা তো উপকারী, অ্যাটলিস্ট ক্লাস করার সময় তো বুঝতেছেন যে আপনার কাজের জিনিস, এটাকে আপনাকে ধরে রাখতে হবে। এটার জন্য আপনাকে প্র্যাকটিস করা লাগবে। এই ক্লাসের পরে আবার বই ধরে বসতে হবে। প্র্যাকটিস করার জন্য আপনাকে আবার এই ক্লাসটা দেখলে শুধু হবে না, খাতা কলমে এই বইয়ের এই যতগুলো অঙ্ক করালাম এগুলো আবার সমাধান ঢেকে ঢেকে নিজে করতে হবে। এই যে আমরা যখন সমাধান দেই না তখন তো অঙ্কটা স্ক্রিনে থাকে, আপনি যদি পজ করে করে অঙ্কগুলো নিজে খাতা কলম ধরে করেন
তাহলে আপনার ক্লিয়ার হবে। কিন্তু অনেকে স্টাইলটা বোঝে না, তখন কি হয়, ক্লাস করলে পারি, না করলে পারি না। তার লাভ কি হলো? তাহলে ক্লাস না করাই ভালো, অযথা সময় নষ্ট। এটা আমার ক্লাসের জন্য না, যে কারো ক্লাসের জন্য বলতেছি, ঠিক আছে? আপনার মাথায় নিতে হবে জিনিসটা। আমরা এত সুন্দর করে গুছাই দিতেছি, এই জিনিসগুলো তো আপনার গুছাও ছিল না, বা আমরা যে এত সুন্দর করে গুছাই না দিতাম তাহলে কি হইতো জানেন? আপনার এই এক একটা ক্লাসের জন্য আপনার কোথায় কোথায় যে যাইতে হতো, কোথায় ভালো টিচার পাওয়া যায়, কোথায় শিডিউল মিলে আপনার, কোথায় ফি কম, হ্যাঁ, আমার আশেপাশে টিচার আছে কিনা, আর সেখানে এখন মানে কত ইজিলি অ্যাক্সেসেবল এবং কত সামান্য ফিতে। তো এটার গুরুত্ব না বুঝলে আর বলার কিছু নাই। বইটির বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য জিনিসটা আপেক্ষিক। গায়ে লেখা আছে এত টাকা, বইটি কত টাকায় ক্রয় করা যাবে। তাহলে দেখেন এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে 760 অর্ধেক হচ্ছে 380, 380 অর্ধেক হচ্ছে 190। অথবা এখান থেকে আমরা 4 4 4 লং 36, 3 19 57, এইটুকু লিখে অ্যান্সার পাওয়া যাবে। 4 ভাগে 3 ভাগ কেন? কারণ 25% ছাড় মানে 4 ভাগের 1 ভাগ দাম ছেড়ে দিল। 204, একটা বইয়ের মূল্য 25 টাকা, বা যা প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে এর পরিমাণ কত? 204 হচ্ছে একটা বইয়ের মূল্য 25 টাকা, যা প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে এর পরিমাণ কত? এই অঙ্কটা কতগুলো পরীক্ষায় রিটেনে আসছে, মোট বই আছে। হ্যাঁ, এই কয়েকদিন আগে দেখলাম যে 11-20 গ্রেডের পরীক্ষাগুলোতে রিটেনে আসছে। ভর্তুকি দেওয়া মানে কি জানাচ্ছে যে 25 টাকা, বইয়ের মূল্য 25 টাকা, যা প্রকৃত মূল্যের 80%। মানে আপনি দোকানে যে একটা বোর্ড বই 25 টাকা কিনতে পারতেছেন, কিন্তু আসলে এটা 25 টাকা কিনতে পারতেন না। এই যে আমরা বিদ্যুৎ যে কিনি 10 টাকা ধরেন ইউনিট, কিন্তু আসলে এটার প্রোডাকশন কস্ট 30 টাকা। 20 টাকাকে রিলিফ দিতেছে, সরকার ভর্তুকি দিতেছে, না হলে আপনি বিদ্যুৎ চালাইতে পারতেন না, আপনার সবকিছু ব্যয়বহুল হয়ে যেত অনেক। তো এই যে ভর্তুকি জিনিসটা মানে কি, যে আপনাকে সাপোর্ট দিতেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি, যে যা প্রকৃত মূল্যের 80%, মানে এই জিনিসটা 100% দাম না, এটা 80% দিয়ে আপনি পাইতেছেন। বাকি মূল্য সরকার ভর্তুকি দিলে এর পরিমাণ কত? এই যে এর পরিমাণ, সরকার ভর্তুকি দিচ্ছে 20%। কিভাবে বুঝলাম? কারণ জিনিসটার দাম তো 100% ছিল, তার মধ্যে 80% হচ্ছে আপনি দিতেছেন 25 টাকা, আর 20% সরকার ভর্তুকি দিতেছে। এই ভর্তুকির পরিমাণ জানতে চাইছি। আমরা অনেকেই কি করবো জানেন? অনেকেই এটা লিখবো 80%-এর মান 25, 100%-এর মান বাইর করবো, কিন্তু আলটিমেটলি 100%-এর মান বাইর করে আমাদের লাভ হবে না, কারণ আমার অ্যান্সার বাইর হবে না। কেন অ্যান্সার বাইর হবে না? কারণ 100% বাইর হলে ওই জিনিসটা সরকার ভর্তুকি না দিলে কত টাকা দাম হইতো সেটা বাইর হবে। আচ্ছা, সেটা বাইর করি। ধরেন আছে নিচে 80, উপরে 100, 4 25-এ 4 20-এ 80, 5 20-এ 100, 5 25-এ 125, 125-কে 4 দ্বারা ভাগ করলে 3 31.5। দেখেন 31.5 আছে, অপশন নাই। তাহলে 31.5 বাইর করে যদি আপনার লাভে হলো না, তাহলে আপনি এই কাজটা কেন করলেন? কোনো উত্তর নাই। পরীক্ষার হলে এই কাজগুলো অনেকে করে, মানে যে অঙ্কটা ডাইরেক্ট পারা যায় সেই অঙ্কটা পেঁচায় পেঁচায় তারপরে অ্যান্সার বাইর করে, আবার মনে করে কি অ্যান্সার তো সঠিক হয়েছে, বা অ্যান্সার সঠিক হয়েছে তো কি লাভ, আপনি তো ডাবল সময় খায় ফেলছেন। তাহলে এটাও একটা খুবই স্মার্টনেসের ব্যাপার, যে অপ্রয়োজনীয় কাজ করা যাবে না। অপ্রয়োজনীয় কাজ না করার জন্য কি জানা দরকার? অপ্রয়োজনীয় কাজ না করার জন্য দেখতে হবে যে চাইছে কি, আপনি ডাইরেক্ট ওইটা বাইর করতেছেন নাকি ঘুরায় বাইর করতেছেন। এখানে চাইছে কি, বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে, বাকি মূল্য সরকারকে ভর্তুকি দিলে মানে সরকার ভর্তুকি দেয় আর কি, ভর্তুকি দিলে এর পরিমাণ, এর পরিমাণ মানে কি, এর পরিমাণ মানে ভর্তুকিটার পরিমাণ। এই যে ভর্তুকি দিতেছে, ভর্তুকিটার পরিমাণ। তাহলে সরকার কি 100% ভর্তুকি দিচ্ছে? না, সরকার দিতেছে 20% ভর্তুকি। এখন 80%-এর মান যাই হোক, 20%-এর মান তো 4 ভাগের 1 ভাগ। 25-কে 4 দ্বারা ভাগ করলে 4 6 24, আর 1 টাকাকে 4 দ্বারা ভাগ করলে 25 পয়সা, 6.25। এই প্রশ্নের অ্যান্সার গ, 6.25। যারা একটু মাথা খাটাইতে পারবেন তারা ডাইরেক্ট 25-কে 4 দ্বারা ভাগ করে অ্যান্সার বলবেন। 25-এর অর্ধেক 12.5, 12.5-এর অর্ধেক 6 টাকা 25 পয়সা। খাতা কলম ছাড়াই মুখে মুখে অ্যান্সার বাইর হবে। কি কি লাগবে জানা? প্রশ্ন সুন্দরভাবে পড়তে জানা লাগবে, রোবটের মতো দৌড়ানো যাবে না, দেখতে হবে যে কি বলতেছে। তাহলে এই জায়গাগুলো ভুল হয় কিনা আপনারা বলেন তো। পরীক্ষাতে দিতে যান, এই যে আমরা যে পরীক্ষা নেই কি এই জায়গাতে সময় নষ্ট করিয়া তারপরে বলেন যে 20টা প্রশ্ন 20 মিনিটে দেওয়া সম্ভব, 20টা প্রশ্নের জন্য 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা আপনাকে দিবে? এইভাবে কথা বলি দেখে অনেকে মনে করে যে স্যার আবার এত ভাই এত কড়াকড়ি কথা বলে কেন। মানে বিষয়গুলো আপনার যে ভুল বারবার হচ্ছে, আপনার কারেকশন আসতেছে না, তো আপনাকে একটু কড়া ভাষায় বলা দরকার, নাকি ভাইয়া ভাইয়া এইভাবে করিয়েন না এইভাবে বলা দরকার। কথাগুলো একটু সিরিয়াসলি নেন, যে এইরকম মিস্টেকটা কন্টিনিউয়াস আমাদের স্টুডেন্টরা করে আসে। বাইরেরা তো অনেকে করেই,
কারণ হচ্ছে কি সবসময় টাইমটাকে মনে করে যে আরো বাড়াই দিলে ভালো। ভাই আরো বাড়াই দিলে তো অবশ্যই ভালো, আপনার বাসায় ঘন্টা মতো ধরে পরীক্ষা দিলে তো ভালো, কিন্তু তাতে আপনার লাভ কি হচ্ছে? আপনার তো পরীক্ষার হলে টাইমের সাথে অ্যাডজাস্ট করতে পারতে হবে। তো মিস্টেকের জায়গাগুলো দেখাই দিতেছি, সিরিয়াসলি ডিল করেন, যে ঘুরায় উত্তর দিলে সময় বেশি লাগে। ঠিক আছে, ওকে। এই যে কে যেন বললেন একজন, আজকের এই প্রশ্নটা 25-এর জায়গায় 24 দিয়ে একটা পরীক্ষা আসছে, ওইটাও আছে দেখেন। কি বলছে, একটা বইয়ের মূল্য 24 টাকা, এ মূল্য প্রকৃত মূল্যের 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন? তাহলে 20% মান যদি হয়, 80% মান যদি হয় 24, 20% মান হবে তার 4 ভাগের 1 ভাগ, মানে 6 টাকা। এই অঙ্কটাতে যে খাতা কলম টাচ করবেন, তার এই শতকরা ক্লাস এতগুলা করে কোনো লাভ হইল না। কথা বুঝতেছেন? যে এই অঙ্কটাতে যদি আপনি খাতা কলম একটু টাচ করে উত্তরটা লেখার চেষ্টা করেন, তাহলে আপনি ফেল, মানে একটা ডটও যদি দেন আপনি ফেল, সোজা হিসাব। কেন কারণ জানেন? কারণ এই অঙ্কটা মুখে মুখে করার জন্যই আমাদের এতগুলা ক্লাস, এত 205টা পর্যন্ত অঙ্ক করাইলাম, 6 নাম্বার ক্লাস চলতেছে, আরো 2-3টা ক্লাস নিব। এতক্ষণ ক্লাস কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে 90% স্টুডেন্টস ভাগে চলে গেছে, তারপর আমি দাঁড়ায় ক্লাস নিতেছি। এই শুধুমাত্র এইটা বোঝানোর জন্য যে আসলে অনেক অঙ্ক মুখে মুখে পারা যায় এবং এগুলা নিয়মিত পরীক্ষায় আসে। জাস্ট চিন্তার স্টাইলটা উন্নত করতে হবে। সেটা কি? এইটা হচ্ছে 80% ভ্যালু। তাহলে 80% ভ্যালু 24, সরকার ভর্তুকি দেয় তাহলে 20%। এই ভর্তুকি দেওয়ার প্রত্যেক বইয়ের কয় টাকা ভর্তুকি দেয়? তাহলে এই 20% মান যেটা, সেটা অ্যান্সার। তাহলে 80% ইকুয়াল টু 24। 20% মান কি হবে? 80% মান যাই হোক, 20% মানটা তার 4 ভাগের 1 ভাগ হবে। তাহলে 24 টাকার 4 ভাগের 1 ভাগ কত? 24 কে 4 দ্বারা ভাগ করলে 6 হয়। 24 না দিয়ে 25 দিলে আমিও মুখে মুখে পারতাম না, দশমিকের খেলা আমারও জটিলতা লাগে। কিন্তু যখন সহজ আছে তখন কেন পারবো না মুখে মুখে? এতটুকু কি আইকিউ আমাদের ডেভেলপ হয় না এই ক্লাস করে? 205-এর অ্যান্সার ক। কি আমার কথাগুলো কি সঠিক আছে নাকি অতিরিক্ত বাড়াই বলতেছি বলেন? 6 টাকা তো সবাই পাচ্ছেন, কিন্তু কে সেকেন্ডে সেকেন্ডে মুখে মুখে পারছেন সেটা ইম্পর্টেন্ট। 206 নম্বর কি বলতেছে? একজন বিক্রয় কর্মীর মূল বেতন। আচ্ছা, আমরা এই ক্লাসটা শেষ করে দিব, এই পদ্ধতি 10-এর আগে শেষ করে দিব। হ্যাঁ, 9 নম্বর পদ্ধতিটাই আজকে আমাদের ক্লাসের শেষ ক্লাস। হ্যাঁ, 206 বলছে একজন বিক্রয় কর্মীর মূল বেতন 250 টাকা। ওকে, সে তার মোট বিক্রয়ের উপর 15% কমিশন পায়। দেখেন তো, যত সেলসম্যান দেখবেন এরকম না, বেতন কম কিন্তু তাকে বিক্রির উপর কমিশন দেয়, যাতে সে ইচ্ছা মতো মার্কেটিং করে সে কোম্পানির বেশি বেশি বিক্রি করে দেয়। আর যদি না দিত এইভাবে বেতন, যদি পুরো বেতন 250 টাকা না দিয়ে পার ডে যদি 500 টাকা দিত, ওই বসে বসে ঘুমাইতো আর মানে কাজ কম করতো। তো এটা হচ্ছে সিস্টেম, যে অনেকে দেখবেন বেতন কম কিন্তু পারিশ্রমিক মানে কাজের সেলের উপর বোনাস আছে, তো 15% কমিশন পায় সেলস এর উপর। যদি সে 1000 টাকা আয় করতে চায়, তবে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হবে? তাহলে আমাদের এই অঙ্কগুলা আমরা কিন্তু খুব দ্রুত পারবো, বাট আমরা বোঝার জন্য দেখি। এই 1000 টাকা তার আয় করতে হবে, এর মধ্যে 250 টাকা সে ফিক্সড বেতন পায়, তাহলে তার বোনাস থেকে ইনকাম করতে হবে 750 টাকা। এখন তার বোনাসের পরিমাণটা পার্সেন্টেজে কত? 15%। তাহলে 15%-এর জন্য তাকে 15% হিসাবে, মানে প্রতি 100 টাকা সে বিক্রি করবে 15 টাকা কমিশন পাবে, আবার 100 টাকা বিক্রি করবে আবার 15 টাকা, এইভাবে এইভাবে তাকে 750 টাকা কামাই করতে হবে এই বোনাস থেকে। তাহলে বিক্রি অনেক টাকার করতে হবে না? তাহলে এই 750 টাকাটা হচ্ছে তার বোনাস, আর এই 15%টা হচ্ছে তার বোনাস। তাহলে আমরা কি বলতে পারি না এই 15% ইকুয়াল 750? 15% মানে হচ্ছে 15%-এর 5 গুণ হচ্ছে 5×15=75। তাহলে 100%-এর 5 গুণ কত হবে? তাহলে 500, আর এই যে একটা শূন্য আছে মানে 5000। তার মানে টোটাল সে যদি প্রত্যেক দিন 5000 টাকার পণ্য একটা কোম্পানির বিক্রি করে, তাহলে ওই কোম্পানিটা খুশি হয়ে তাকে 15% বোনাস দিবে। দেখা গেল সে 750 টাকা বোনাসে পেয়ে গেল, আর 250 টাকা তো তার বেতন আছেই। তাহলে তার 750 টাকা আর 250 টাকা মিলে 1000 টাকা কামাই হয়ে গেল। কত প্র্যাকটিক্যাল একটা অঙ্ক। অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা চাইছে কি সর্বমোট বিক্রির পরিমাণ কত। সর্বমোট বিক্রির পরিমাণ হচ্ছে 5000 টাকা। কয় সেকেন্ড লাগবে? কোনো সেকেন্ড টোকেন কিছুই লাগবে না, মানে কয়েক সেকেন্ডের মধ্যে পারা যাবে। বাট সমস্যা হচ্ছে যে এই অঙ্কটা 1 মিনিট ধরেও অনেকে পারবে না, কারণ অঙ্কটাতে বলছে কি এটা খুঁজে বাড়ি করতে করতে XYZ ধরে অঙ্ক করতে হবে কিনা, এই ধরনের বিষয়টা। তাহলে দ্রুত অঙ্ক পারার জন্য একটা মূল পয়েন্ট আমরা আজকে শিখলাম, অঙ্কের ভাষা দ্রুত বুঝতে পারা।
অঙ্কে কি বলতেছে এবং রাইট পয়েন্টে হিট করা। দেন আপনি যদি এই 1000 থেকে 2টা পার্ট বানায় এই অঙ্কটা শুরু না করে আপনি যদি শুরুর এই 250 টাকা নিয়ে চিন্তা করেন আর 15% নিয়ে চিন্তা করেন, আপনার অঙ্কটা রেডি করতে করতে অনেক সময় চলে যাবে। তাহলে আপনারা বোঝেন তো যে কখন অঙ্কে সময় কম লাগে আর কখন বেশি লাগে, যখন আপনি সঠিকভাবে অঙ্কটা শুরু করেন। আর এই জন্যই কিন্তু অভিজ্ঞ টিচারদের ক্লাস করতে হবে, না হলে যেটা হবে যে আপনার মনে হবে এইভাবে করি, কিন্তু আসলে ওইভাবে করলে সময় বেশি লাগবে। তো ক্লাসগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট আসি। তাহলে 206 ক্লিয়ার। 207 কি বলছে, একটা বই 5% কমিশনে, একটু ভিন্ন। 5% কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য হিসাব দিতে হয়, 6% কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসাবে 15 টাকা আরো কম দিতে হয়। বইটির প্রকৃত মূল্য কত? খেয়াল করেন, তাহলে এখানে 5% একবার কমিশন, এটাও 6% কমিশন, এই দুইটারে 100% কিন্তু সেম জিনিস। তাহলে এই দুটা কিন্তু একই হিসাব। তাহলে 5% 6% ডিল করা যায়, ডিফারেন্স কত? 1%। তাহলে খরিদ করলে বইয়ের মূল্য হিসেবে 15 টাকা আরো কম দিতে হয়। এই যে ছাড় বেশি পেলে কম তো দিতে হবে, তাই না? তাহলে 1% এর মান 15, 100% এর মান 1500। এই পয়েন্টটা ধরতে পারার জন্য জাস্ট একটু 6% মাইনাস 5% ইকুয়াল টু 1%। মানে কমিশনের ডিফারেন্স যখন 1% হইলো তখন দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে 15 টাকা। এটা অনেকে লিখিত আকারে চায়। এই ধরেন আছে 6 টাকা কমিশন জায়গায় 5 টাকা কমিশন হলে পার্থক্য 1 টাকা। 1 টাকা কমিশনের পার্থক্য হলে প্রকৃত দাম 100 টাকা। আর কি 15 টাকা কমিশনের পার্থক্য হলে প্রকৃত দাম 100 গুণন 15 সমান সমান 1500। এই অঙ্কের রিটেনটা আসলে ইচ্ছা মতো খেলা যায়। আপনাকে যদি এখন ক্লাস 5 এর একটা নোট খাতা বানাইতে দেওয়া হয়, আপনি কি ক্লাস 5 এর বাচ্চার স্টাইলে চিন্তা করবেন, নাকি নিজের মতো করে গরুর রচনা নিজে লিখতে পারবেন? আসলে ক্লাস 5 এ বা 3 তে বা 2 এ যখন কোন ছোট ছোট রচনা দিত, দেখা যেত না সারাদিন রাতে মুখস্থ করতাম, 10টা সেন্টেন্স লিখতে গেলে কোনটার পরে কি হবে খুবই চিন্তা ভাবনা করতাম। কিন্তু এখন যদি কেউ রচনা লিখতে দেয়, আপনি কি বলবেন যে আমাকে একটু লাইনগুলো সাজায় দেন, নাকি নিজের ইচ্ছা মতো লিখবেন? তো অঙ্কের রিটেন জিনিসটা এত কঠিন না যে আপনাকে পুরা জিনিসটা বোঝাই দেওয়ার পরে আপনি নিজের মতো করে সাজাইতে পারবেন না। কিন্তু যারা অনেক লেজি, যারা একেবারে মানে মাথা খাটাই না, তারা একেবারে রেডিমেড চায় যে একেবারে সব কিছু নোট করে দেন, সাইড নোটটাতে কি লিখতে হবে সেটাও দেখা দেন, তাদের হিসাব আলাদা। কিন্তু যখন আমরা এইভাবে, আমরা তো কোনো XYZ ধরে মুখস্থ করাচ্ছি না অঙ্কগুলা, এগুলো এমন ভাবে শেখাচ্ছি যে বুঝে বুঝে। এই জন্য এটাকে একটু এক্সপ্লেন করলেই রিটেন হয়ে যাবে। তারপর আমাদের বই দেখতে পারেন, ঠিক আছে? আমরা শেষের দিকে চলে আসছি। এটা মুখোমুখি করার মতো অঙ্ক, 208 নাম্বার নিজে করে নেবেন। ওকে, আজকে এই পর্যন্ত ক্লোজ করতেছি। অনেক সময় নিলাম, কিন্তু যতটুকু সময় আমাদের সাথে যারা যারা ব্যয় করলেন তারাই আপনারা বলবেন যে আমাদের ক্লাসে দেওয়ার টাইমটা আপনাদের কতটুকু কাজে লাগছে কি লাগে নাই, ঠিক আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শতকরার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব শেষের দিকে টানার, ঠিক আছে? আশা করি শেষ হয়ে যাবে একটু লম্বা ক্লাস নিলে, কারণ আমাদের বইয়ে টোটাল 247টা প্রশ্ন আছে। শেষের দিকের প্রশ্নগুলো যদিও একটু কঠিন আছে, আমরা একটু লেংদি করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা 7টা বা 8টা শতকরা ক্লাস নিতেছি, আপনার সারা জীবনে শতকরার যা কিছু শিখছেন সবকিছু এর মধ্যে ইনক্লুডেড আছে। একবার যদি খেলে ডিপলি অ্যানালাইসিস করেন, এবং আপনি যত পরীক্ষা দেখবেন ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকে আসে, এবং আপনি অ্যাডভান্স লেভেলের পরীক্ষা দিতে যাবেন, ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন, মনে হবে অনেক নতুন নতুন প্রশ্ন, কিন্তু বেসিকটা এখান থেকে আসে। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, শুভরাত্রি।